আজ আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। আমি পাত্রপক্ষের সামনে বসে আছি। গোল্ডেন কালারের একটি লেহেঙ্গা পরিধান করেছি, কপালে ছোট্ট সাইজের একটা টিকলি, কানে ম্যাচিং দুল আর হাতে কিছু চুড়ি। আমাকে এখন আমার এক কাজিন ছেলেটির পাশাপাশি বসিয়েছে। প্রচুর অস্বস্তি লাগছে এখানে বসে থাকতে। ড্রয়িং রুমে আসার পর তার দিকে একবার তাকিয়েছিলাম আমি। এক দেখাতেই চোখাচোখি হয়ে গিয়েছে। আমি সাথে সাথেই নিচের দিকে চোখ নামিয়ে ফেলি। কি একটা বিস্ময়কর অবস্থা! আমার খুব লজ্জা লাগছিল, কেননা সেই ছেলেটিও আমার দিকে মারাত্মক দৃষ্টিতে তাকিয়েছিল। এখন সে কিভাবে আসে আল্লাহ ভালো জানে। যদিও আমি তার সাথেই পাশে বসেছি, কিন্তু তাকানোর সাহস নেই আমার। এদিকে যেমন লজ্জা কাজ করছে, আবার প্রচুর ভয়ও কাজ করছে। বুকে ধরপড় শব্দ করে যাচ্ছে অলওয়েজ। হঠাৎ তার মা এসে আমার পাশে বসে বললেন, টুকটাক কিছু কথা বলতে বলতে গলায় একটা চেন পরিয়ে দিলেন। তারপর এক পর্যায়ে তার ছেলের হাতে আংটি দিলেন পরিয়ে দেওয়ার জন্য। ছেলেটিও হাত বাড়িয়ে দিল আংটি পরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সমস্যা হলো এখন আমি কি করব? কোনো কিছু ভেবে পাচ্ছি না। হাত বাড়িয়ে দেব নাকি চুপচাপ বসে থাকবো? সাথে সাথে হাত বাড়িয়ে দিলে যদি আমাকে নির্লজ্জ ভাবে, তাহলে ব্যাপারটা কেমন হবে না? এসব আকাশ পাতাল এক করে দিয়ে ভাবলাম, কিন্তু চিন্তা ভাবনা করে কোনো গতি পেলাম না। তাই নিচের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইলাম। পাশে থেকে আমার বোন বলে উঠল, সামিয়া আপু, তুই ভাইয়ের দিকে হাতটা বাড়িয়ে দে। এভাবে নির্বোধের মতো বসে আসিস কেন? আমি ভেবে পাই না এই মেয়ের এত সাহস কোথায় পায়। আমাকে বলছে নির্বোধ। বাসায় মেহমান না থাকলে এতক্ষণে ওর পিঠে 2-3টা পড়ে যেত, কিন্তু কিছুই বলতে পারলাম না এই অসভ্য মেয়েটাকে। ওর এই শাস্তি পাওনা থাকলো। বাসায় একবার ফাঁকা হোক, দেব মনের খায়েশ মিটিয়ে ইচ্ছে মতো পিটুনি। পাশে থেকে আমার কাজিন আদিবা হালকা ধাক্কা দিয়ে কানে ফিসফিস করে বলল, কী রে, আর কতক্ষণ এভাবে বসিয়ে রাখবি? বেচারিকে দেখ, একদম যায় যায় অবস্থা। আমি আদিবার কথায় চোখ তুলে তাকালাম। দেখি সত্যি বেচারি আমার দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে আছে। এই মুহূর্তে আমার তাকিয়ে দেখে দমফাটা হাসি দিতে ইচ্ছে করছে, কিন্তু নিজেকে সংযত করলাম। হাতটা বাড়িয়ে দিতে আমার অনামিকা আঙ্গুলে একটা ডায়মন্ডের রিংটা পরিয়ে দিল। পরে নিলাম তো ঠিক আছে, কিন্তু এখন আমার হাত প্রচণ্ড কাঁপছে। আমার এমন অবস্থা দেখে সে চোখের ইশারায় স্বাভাবিক হতে বলল। অতপর অন্যদের বলায় আমিও কাঁপা কাঁপা হাতে কোনো মতে পড়ি একটা জোরে নিঃশ্বাস ছাড়ি। আমার এই অবস্থায় আয়াস নামের এই ছেলেটা আমাকে দেখে মিটমিট করে হাসে। ব্যাটা তো বহু খাটাইস। আর তার সঙ্গ দিল আমার কাজিনরা। ওরা আমার এই অবস্থা দেখে হাসছে। অবশ্যই এটা হওয়াই স্বাভাবিক, কারণ আমার মতো চঞ্চল মেয়েকে কিনা কেউ এই মুহূর্তে দমিয়ে রাখতে পারে না। আর আজ আমার এই ঘাবড়ে যাওয়া সবাই যেন আনন্দে নিচ্ছে। আর আমার ভাবখানা এই ছিল যে একবার সবাই বের হোক, তোদেরকে আজকে আগুনে পুড়িয়ে বারবিকিউ বানিয়ে খাবো। ও হ্যাঁ, আমার যার সাথে এঙ্গেজমেন্ট হলো তার নাম হচ্ছে আয়াস, মিস্টার আয়াস শিকদার। আয়াস সাউথ কোরিয়া থেকে স্টাডি কমপ্লিট করে 1 বছর হলো বাংলাদেশে ফিরেছে। শুনেছি এখানে নাকি ভালো কয়েকটা জবের অফার পেয়েছে, বাট আদৌ জব করে কিনা আমি জানি না, জানার ইচ্ছেও নেই। কোয়ালিফিকেশন যেহেতু ভালো, অবশ্যই ভালো কিছুই করবে। ওর একটা ছোট মিষ্টি বোন আছে রাইসা, আমার বোন সামিয়ার বয়সী। তার বাবা মা ভীষণ ভালো। জানি না এই লোকটা কেমন হবে। আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি বেশ ঘণ্টাখানেক যেতে হয়। আমার এক দূর সম্পর্কের আত্মীয় বিয়ের প্রপোজাল দিয়েছিল আমার বাবার কাছে। সব কিছু ঠিকঠাক আছে জন্য বাবা হ্যাঁ বলে দিয়েছে। আর আমার পড়ালেখার 12টা বাজিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিল। আম্মু প্রথম দিকে না করেছিল, এখনই বিয়ে দিবেন না, কিন্তু আমাদের ফ্যামিলিতে বাবার কথাই সব। তার উপর আমরা কেউ কথা বলার সাহস পায় না, এমনকি আম্মুও না। আর আমি হলাম লামিয়া খন্দকার, সবাই লামি নামে ডেকে অভ্যস্ত। আমার পুরো নাম আমি ভুলেই গিয়েছি এই সংক্ষেপে চক্করে পড়ে। আমরা 2 বোন, লামিয়া আর সামিয়া। আমি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী, আর আমার বোন নিউটেন। বাবা বিজনেসম্যান আর মা হাউসওয়াইফ। আপাতত এতটুকু জানলেই চলবে। আরও কিছু বলার বাকি থাকলে গল্পের মাঝেই বলবো। আয়াসদের বাড়ি থেকে ওরা 4 জন ব্যতীত চাচা মামারা এসেছে, তবে সীমিত, আর আমাদের বাড়িতেও খুব সীমিত আত্মীয় স্বজন এসেছে। যাই হোক, এঙ্গেজমেন্ট সম্পন্ন হতেই রাফসান খন্দকার, আয়াসের বাবা মানে রায়হান শিকদারের সাথে কথা বলে বিয়ের দিন পাকা করলেন 3 মাস পর। কারণ এর মাঝে আমার বোন সামিয়ার প্রি টেস্ট এক্সাম, তাই কিছুদিন সময় নিয়েছেন। বাড়ি থেকে লোকজন যাওয়ার পর হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। খুব অস্বস্তি লাগছিল, তাই ফ্রেশ হতে ওপরে নিজের রুমে চলে এলাম। দরজা লাগিয়ে ফ্রেশ হয়ে যেই না বিছানায় গায়ে এলিয়ে দিলাম, সাথে সাথে সব পিচাস বাহিনীরা আক্রমণ করলো আমার দরজার ওপর, যাকে বলে শয়তানের ভর করা। এখন না খুলে ভেঙে ফেলবে। সাথে জুটেছে আমার কয়েকটা বান্ধবীও। দীপ্তি, এই লামি খোল, নইলে কিন্তু এখনই লাথি দেব দরজায়। নিশা, এখন কি আমাদের মনে পড়বে? তার মনে বাসা বাঁধার মানুষ যে এসে গেছে। নীলুফা, বোন, তুই লজ্জা পাচ্ছিস? আমাদের সামনেও এত লজ্জা, যেখানে লজ্জা তোর ডিকশনারিতেও লেখা নেই। রাফি, এই পিচি, জিজু এসেছে দেখ।
সায়ান: বোন, তোর নর্মতা কি মিষ্টি দেখতে, একটি সিটিং করে দিবি না? না, এদের কথাবার্তা আর সহ্য করার মতো না। এদের কথা শুনেই আমার রাগগুলো রিরি করে বাড়ছে। একেতে সবগুলোর ওপর খেপেছিলাম, আর এখন তো দ্বিগুণ হলো আমার রাগ। বিছানা থেকে উঠে চুলগুলো হাত খোপা করে নিলাম। তারপরে আশেপাশে তাকিয়ে একটা লাঠি খুঁজে বের করলাম। আস্তে আস্তে দরজার কাছে গেলাম। বুঝতে পারলাম এরা দরজা ধাক্কা দেওয়ার জন্য সবাই রেডি। 1 2 3 বলছে, তার মধ্যে গিয়ে দরজা দিলাম খুলে, আর একে একে সব পিসাজ বাহিনীগুলো এসে পড়লো আমার রুমের ফ্লোরে। চিন্তা করা যায় এত বড় হয়ে এদের কমন সেন্সের এত অভাব যে ফাইজলামি করার জন্য এভাবে দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। এদের এক একটাকে পাঠা বলি দিতে ইচ্ছে করছে। চোখ আমার অটোমেটিক্যালি লাল হয়ে গেল। সামিয়া: আপু, তুই এত ফাজিল কেন? দরজা যেহেতু খুলবি তাহলে আরও একটু আগে খুলতি। আমাদের কোমর তো একদম গেছে রে। সামিয়াকে নিচ থেকে টেনে তুলে দিলাম, শরীরে সব শক্তি দিয়ে পিঠে 2টা কিল বসিয়ে। সামিয়া জাস্ট স্তব্ধ হয়ে গেল। আমার এমন রাগী মুখ দেখে সবাই অসহায়ের মতো নিচে বসে আমার দিকে তাকিয়ে আছে। লামি: তোমরা জানো না আমি ফাইজলামি একদম পছন্দ করি না। আর এই তুই কোন সাহসে আমাকে নির্বোধ আর ফাজিল বলিস? সবাই এবার উঠে দাঁড়ালো। নীলুফা: লামি বুড়ি, সার ওকে, ও ব্যথা পাচ্ছে। লামি: আপু, তুমি সার ওকে, ও বেশি বেদব হয়েছে। আমার হাতে লাঠি দেখেছিস? চাপকে সোজা করে দেব যদি আর একদিন আমাকে উল্টাপাল্টা বলিস। এবার সবাই যাও, আমার মাথা ঠান্ডা হলে আমি নিচে আসি। সবাই কিছুটা অপমান বোধ করলো, কিন্তু আমি জানি কেউ রাগ করেনি, কারণ আমার রাগটা বরাবরই একটু বেশি। তা ওদের অভ্যস্ত হয়ে গেছে। আমি ঠিক হলে এটাই ভাব দেখাতে যাব, যদিও প্রথমে ঢং দেখাবে ওরা, পরে ঠিক হয়ে যাবে। সবাই চলে গেলে আমি আমার বিছানায় এসে মাথায় মুভ লাগাই। প্রচণ্ড মাথায় ব্যথা করছে। মুভ লাগিয়ে লাইট অফ করে শুয়ে পড়লাম বিছানায়। কিছুক্ষণ পর ফোনে একটা কল আসলো, কিন্তু ধরলাম না। জানি নিচে থেকে ফাজিলগুলো দিয়েছে, তাই তাকালামও না। কিন্তু 2 3 বার বাজতেই ফোন তুলে নিলাম চোখ বন্ধ করেই। লামি: এখনও শান্তি পাসনি আমাকে জ্বালিয়ে? ফোনের অপর প্রান্তে কোনো সাউন্ড আসলো না। এটা দেখে আরও মেজাজ খারাপ হয়ে গেল। লামি: কথা বলবি না, ফোন দিয়েছিস কেন? আমাকে বিরক্ত করিস না, আমি এখন ঘুমাবো। রাগ কমলে নিচে আসি। ফোনটা যখনই কেটে দেব তখন কারো গলার খেকরের শব্দ শুনতে পাই। আয়াস: রাগ হয়েছে কেন তোমার? লামি: আপনি কে? ওপাশ থেকে নরম কণ্ঠ ভেসে এলো। আয়াস: আয়াস বলছিলাম। লামি: কোথাকার আয়াস? কিসের আয়াস? আয়াস মানে? ও মাই গড! অবাক হয়ে সাথে সাথে ফোন কান থেকে নামিয়ে স্ক্রিনে তাকিয়ে চেক করলাম অচেনা নাম্বার। সাথে সাথেই নিজের মাথায় একটা চাপড় দিয়ে মনে মনে বললাম, উফ লামি, তুই না আসলে একটা জাতা। না দেখে ফোন রিসিভ করেছিস কেন? লোকটা কি ভাববে এখন? তাছাড়া উনি বা আবার নম্বর পেল কোথায়? এসব ভাবতে ভাবতেই আবার সে অভ্যাস থেকে বলল, আয়াস, হ্যালো, শুনতে পাচ্ছ? এবার আমার হুঁশ ফিরল। লামি: জি, আসসালামু আলাইকুম। আয়াস: ওয়ালাইকুম আসসালাম। তুমি এতটা রাগী দেখে কিন্তু বোঝা যায় না। অ্যানিওয়েজ, তুমি কি প্রথমের কথাটা আমাকে বলেছিলে? লামি: মানে কোনটা? আয়াস: ওই যে এখনও শান্তি পাসনি আমাকে জ্বালিয়ে, এটা। লামি: এ মা, ছি ছি, না, আপনাকে কেন বলতে যাব? আসলে আয়াস, বুঝেছি, কাজিনরা ডিস্টার্ব করছিল। লামি: বাট আপনি কিভাবে বুঝলেন? আয়াস: হা হা হা, এই আয়াস শিকদার বোঝে না এমন কিছু নেই। তুমি যে নেক্সট বললে আমার রাগ কমলে নিচে আসছি তখনই বুঝেছি। কিন্তু ফার্স্টে একটু অদ্ভুত লেগেছিল। আমি আবার তোমাকে জ্বালাচ্ছি নাকি, তাই চুপ ছিলাম তোমার নেক্সট কথা শোনার জন্য। লামি: সরি, অ্যাকচুয়ালি আমি। আয়াস: ইটস ওকে, সরি বলতে হবে না। লামি: আয়াস: তো কি করা হচ্ছে এখন? লামি: কিছু না, এমনি শুয়ে আছি। আয়াস: টায়ার্ড? আয়াস: ডিস্টার্ব করছি? লামি: না, বাট একটা কথা ছিল। আয়াস: কি? তোমার নাম্বার কোথায় পেলাম? এই লোক দেখে মানুষের মন পড়তে পারে, এ কি সাইকোলজি নিয়ে পড়েছে নাকি আজব? লামি: আপনি বুঝলেন কিভাবে? আয়াস আবারও হাসলো। বললাম না, আয়াস বুঝে না এমন কিছুই হয়তো পৃথিবীতে তৈরি হয়নি। এই লোক কি একটু বেশি বেশি বলছে না নিজেকে নিয়ে? আজারা পাবলিক, কিন্তু এমন কিছু আমার মনেই থাকলো বলতে আর পারলাম না। আমাকে বকছো? আমি কি নিজেকে নিয়ে সাফাই গাচ্ছি বেশি? না, ঠিক আছে। আঙ্কেল আন্টি রাইসা ওরা কেমন আছে? আয়াস: সবাই ভালো আছে। বাট আঙ্কেল আন্টি কাকে বলছো? ওরা তো এখন থেকে তোমার বাবা মা হয়। না মানে, সরি, আমার বউ হয়ে তো এত ভুল করা যাবে না। নিজের পার্সোনালিটি সবসময় স্ট্রং রাখবে। আর সরি, কথাটা আমি মোটেও পছন্দ করি না। তুমি হয়তো অনেকটা রাগী, কিন্তু তোমার ধারণা নেই আমার রাগ সম্পর্কে। আমার রাগ হলে আমি কি করি সেটা শুধু আমার ফ্যামিলি আর আমার ফ্রেন্ড সার্কেলই জানে। তবে সবার সামনে আমি রাগ দেখাই না, নিজেকে কন্ট্রোলে রাখি। তাই কখন এমন কোনো কাজ করবে না
তোমার সামনে আমার ভয়ঙ্কর রূপ প্রকাশ হয়, কি মনে থাকবে? দ্যাটস লাইক এ গুড গার্ল। আর হ্যাঁ, তখনই দরজায় কেউ নক করে। আমি যেন এবার হাফ ছেড়ে বাঁচলাম। ভাবি ডাকছে, নিশীথ ভাইয়ের বউ। আমার এঙ্গেজমেন্টের উপলক্ষে এসেছে এরা। দরজা দিকে তাকিয়ে আয়াসকে বলল, আমাকে ডাকছে ভাবি, আমি কি যাব? আমি কিন্তু অতটাও হার্ড পারসন না যেসব কিছুতে আমার পারমিশন লাগবে। যাও, ফ্রি হলে কল দিও। আল্লাহ হাফিজ বলেই কেটে দিল। কি দুর্দান্ত কথা বলে, বাট আমার তো কথা বলতেই ভয় লাগছে। আমি সারা জীবনে কি সামলাবো কিভাবে? কথার ধাঁচে মনে হলো আমার রাগের কাছে কিছুই না। এসব বলতে বলতে দরজা খুলে দিলাম। ভাবি এসে শুরু করে দিল, লামি, তোরে বেশ মানিয়েছে আয়াসের সাথে। কি দারুণ দেখতে, দুজনকে একসাথে খুব সুন্দর দেখাচ্ছিল। তুই তো লজ্জায় শেষ, আর সে তো তোর লজ্জা দেখে নিজেই ঘাবড়ে গিয়েছিল। আমি দেখলাম তো, তখন তোকে চোখের ইশারায় স্বাভাবিক হতে বলল না? বল বল। আমি এর কথাগুলো ঠিক মেনে নিতে পারলাম না। একবার তো কাজিনদের রাগারাগি করে পাঠালাম, এখন ভাবিকে কি বলবো? এর সাথে তো আর রাগ দেখানো যাবে না। তাই নরম সুরে বললাম, না ভাবি, তেমন কিছু না। মুখের কথা কেড়ে নিয়ে কিছু না মানে কি? বেশি ইন্টেলিজেন্ট ভাবিস নিজেকে? তবে তোর জামাইটা কিন্তু বেশ ভালো। বিয়ে হবার আগেই তোকে কেমন আগলে রাখতে শুরু করেছে। বিয়ের পর তো আরও রাখবি দেখিস। যে ধাঁচের মানুষ, এ নাকি রাখবে আমায় আগলে। ভাবি আরও কিছুক্ষণ বকবক করলো। অবশেষে আপ্রাণ চেষ্টা করে ভাবিকে রুম থেকে বের করতে সক্ষম হয়েছি। এর কথা একবার শুরু হলে যেন আর থামার গন্ধই নেই। কিছুক্ষণ পরে আমিও নিচে গেলাম। দুপুর থেকে কিচ্ছু খাইনি। এখন না হলে মাথা ঘুরে পড়ে যাব, আর নিচে পেশাজগুলো তো আছেই। সব মিলিয়ে প্রচুর প্যারাই আছি। নিচে যেতেই দেখি সবগুলো গাল ফুলিয়ে বসে আছে। আচ্ছা, আমি এদের ছোট নাকি এরা আমার ছোট? মানে সিরিয়াসলি, নীলুফা আপু, তার তো বিয়ে হয়েছে, একটা 1 বছরের বেবিও আছে, আর একে দেখে মনে হচ্ছে সে আমার ছোট। আমি আম্মুকে ভাত দিতে বলে সোফায় গিয়ে বসলাম। এখন বাজে রাত 11:30। আমার শ্বশুরবাড়ির লোকজন গিয়েছে রাত 9টার দিকে। আমার দিকে সবাই এমনভাবে তাকালো আমি যেন কোনো এলিয়েন। মাত্রই টুপ করে এলিয়েনের দেশ থেকে পড়লাম, আর ভাবছে বিরাট বড় অপরাধ করে ফেলেছি। আমি এদের কোনো পাত্তা দিলাম না। সামিয়ার দিকে তাকিয়ে দেখি ও মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে আছে। ওর কান লাল হয়ে আছে। এটা দেখে আমারই এখন খারাপ লাগছে। সামিয়াকে কাছে ডাকলাম, বোন এদিকে আয়, হাতের ইশারায়। সামিয়া মন খারাপ করে কাছে আসলো। মানে হলো বাসায় মেহমান আসলে ওর ডানা গজায়, এমন ভাব করে আমাকে চিনিই না। প্রতিবারই এমন হয়, তারপর আবার পিটুনি খেয়ে সোজা হয়। কাছে এসে বসতে ওর বাগালে হাত দিয়ে ডান গালে একটা চুমু দিলাম। সাথে সাথেই ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হয়েছে, কাঁদছিস কেন? আপু, তুই আমাকে বকলে অনেক কষ্ট হয়। সরি আপু, আর কখনো তোকে ওভাবে বলবো না। তুই তো আর 3 মাস পরে আমাকে রেখে চলেই যাবি, তখন তো তোকে আর কাছে পাবো না। এখন থেকে সবসময় ভালোভাবে কথা বলবো তোর সাথে। সামিয়া এক নাগারে কথাগুলো বলে দিল। ওর কথা শুনে আমার চোখেও পানি চিকচিক করছে। সামনে তাকিয়ে দেখি আম্মু ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। পরিবেশ এখন খুবই শান্ত। সবাই আমার আর সামিয়ার দিকে তাকিয়ে আছে। আম্মু কোনো মতে ভাত সেন্টার টেবিলে রেখে চলে গেল। বুঝলাম আম্মুরও মন খারাপ। এই নীরবতা ভাঙার জন্য সায়ন ভাইয়া হঠাৎই বলে উঠল, এই লামি, ওর নাম কি রে? আমি ভ্রুকুচকে তাকালাম। কার? ওই যে আয়াসের বোন, মানে তোর ননদ। ভাই, ক্যারেক্টার ভালো করো। 2 দিন পর বিয়ে করলে এসব ফাইজলামিগিরি তোমার বউ পছন্দ করবে না। হ্যাঁ রে সায়ন, সত্যি করে বলতো তোর গার্লফ্রেন্ড কয়টা? ধর নীলুফা আপু, কি যে বলো না। আমি তো এমনি মজা করলাম। আমার বউ তো এই যে। একবার আদিবার দিকে তাকিয়ে দীপ্তির দিকে তাকিয়ে বলে। আমি ভাত খাচ্ছি আর সামিয়াকে খাইয়ে দিচ্ছি। এদের কথায় কোনো জবাব দিলাম না, শুধু নীরব দর্শকের মতো শুনে আর দেখে গেলাম। রাফি, তাই আমি কি কিছু বলবো সায়ন ভাইয়া? চুপ থাক, বেশি চাপড় চাপড় করিস না, কেস খাওয়াই দেবো কিন্তু। আমি আবার দীপ্তির দিকে তাকালাম। বেচারি অসহায় ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। দীপ্তি আর নিশা আমার বান্ধবী। আম্মু আজকে ওদের বাড়ি যেতে দেয়নি। সত্যি? তুই সায়ন ভাইয়ের বউ কবে থেকে হলি দীপ্তি, বলতো? আদিবা, আমার মনে হয় কিছু জানি। আদিবা হাত কটমট করে সায়ন ভাইয়ের দিকে তাকিয়ে কথাটা বলল। আদিবা হচ্ছে আমার একমাত্র মামার মেয়ে, মানে রাফি ভাইয়ার ছোট বোন। আদিবার আমি সেম ইয়ার, আর আদিবা ছিল সায়ন ভাইয়ের গার্লফ্রেন্ড। সেটা সবাই জানে, বাট ওদের কেন ব্রেকআপ হয়ে গেছে জানি না কি কারণে। দীপ্তি, আরে না হুদাই, সায়ন ভাইয়া এমনিই বলেছে আদিবাকে রাগানোর জন্য। আয়াস ভাইয়ের খবর কি? কল দিয়েছিল? লামি, এই তুই এই কথা বললি কেন বলতো? তাকে আমার নাম্বার কে দিয়েছে? পাশে থেকে সামিয়া এবার গালে হাত দিয়ে উঠে দাঁড়ায়।
আপু, আমার খাওয়া হয়ে গেছে, বাকিটুকু তো খেয়ে নে। বুঝলাম এই ভিলেনগিরিটা আমার ছোট বোনই করেছে। মেয়েটা এত ইচড়ে পাকা কেন? আমি অদ্ভুত দৃষ্টিতে সামিয়ার দিকে তাকাতেই ও অমায়িক একটা হাসি দিয়ে কিচেনের দিকে গেল পানি খাবে বলে, অথচ ওর সামনেই পানি রাখা। কি পরিমাণ ফাজিল হয়েছে মেয়েটা। নিশা, আচ্ছা, কালকের পার্টির কথা তো লামিই জানে না, ও কি বাদ তাহলে? সায়ন, পিচিদের এসবে থাকতে নেই, প্লাস আমাদের যে অপমান করলো তার একটা ছোট্ট শাস্তি। নীলুফা, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, আমরা কেউ কথা বলবো না লামির সাথে, শুধু আয়াসের সাথেই পার্টি দিব। আমি কিছু না বলে উঠে গিয়ে হাত ধুয়ে এসে নীলুফা আপুর গলা জড়িয়ে ধরে বললাম, আপু, তোমার লামি বুড়ি কি তোমায় কষ্ট দিতে পারে বলো? তখন আমার রাগ হয়েছিল, জানোই তো আমার রাগ হলে সেন্স থাকে না। আর আমি তো তোমাকে কিছু বলিনি। আমার রাগ হয়েছিল দীপ্তি, সামিয়া, নিশা আর সায়ন ভাইয়াদের ওপর। আদিবা, আমি কিন্তু এই জন্য ওপরে তোকে জ্বালাতে জানি, জানি তুই এখন রেস্ট নিবি। দেখ আমি কত ভালো। সায়ন ভাইয়া ফট করেই বলে ফেলে, আদিবা, তোমার হাতে মেহেদি দিয়ে এএস লেখা কেন? এসটা কি আমাকে ডেডিকেটেড করে দিয়েছো? আদিবা, কি আজে বাজে বলছো সায়ন ভাই? এস থেকে দুনিয়ায় তুমি একাই, আর কেউ নেই। এস হচ্ছে এস, মানে হলো আমার নিউ বয়ফ্রেন্ড। হুঁ, মুখ ভেঙে। সায়ন, ও আচ্ছা তাই। ও, তো তোমার নিউ বয়ফ্রেন্ডের নাম কি? আদিবা, ওর নাম হচ্ছে সাজিদ। হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড যেমন দীপ্তি, আমার বয়ফ্রেন্ডও সাজিদ। আজকে সূর্যের কিরণটা যেন অন্য দিনের চেয়ে বেশি প্রখর, চারদিকে মানুষের ঘাড়মাক্ত চিত্র। ক্লান্তি মাখা নিয়ে আজ সবাই তার কাজ করছে। আর এই অসহ্য গরমেও আজকে আমাকে ভার্সিটিতে আসতে হলো, ইম্পর্টেন্স ক্লাস আছে বলে। ভার্সিটি ক্লাস শেষ হতে বের হতে দেখি এক যুবক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, গায়ে হোয়াইট কালার টি শার্ট আর একটা ব্ল্যাক জ্যাকেট, ব্লু জিন্স, স্কেটস, চোখে সানগ্লাস আর হাতে সিলভার কালারের ওয়াচ। এই যুবকটি হচ্ছে আমার চেনা, হ্যাঁ খুব করে চেনা। আর এই যুবকটি হচ্ছে আয়াস। তাকে দেখে আমার ভ্রু অটোমেটিক কুঁচকে গেল। এখানে সে কেন এসেছে, আমি কোথায় পড়ি সেটা তো সে জানে না। তাইলে অন্য কোনো মেয়ের জন্য নিজের মাথায় চাপড় দিয়ে, না না কী সব ভাবছি আমি এগিয়ে যেতেই আয়াস চোখ থেকে সানগ্লাস খুলে আমাকে দেখে ক্লান্তি মাখা হাসি দিয়ে বলে উঠলেন, ক্লাস শেষ? আমি ওনার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি। এই ছেলেটা আমায় নতুন নতুন পদ্ধতিতে মুগ্ধ করে চলেছে প্রতিনিয়ত। কালকে কথা বলার স্টাইল, আবার আজকে এমন লোক। উফ, আমি কি ক্রাশ খেয়ে যাচ্ছি? আমার এসব ভাবনা মনে হয় তার পছন্দ হলো না, তাই আমার ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে বলে উঠলেন, কি দেখছো এভাবে তাকিয়ে? প্রেমে টেপে পড়লে নাকি? আমার কিন্তু সমস্যা নেই, শ্বশুরকে ফাঁকি দিয়ে শ্বশুরের মেয়েকে নিয়ে পালাবো। কি দারুণ ব্যাপার হবে তাই না? ওনার কথা শুনে 2 মিনিট হ্যাং হয়ে দাঁড়িয়ে থেকে বললাম, মানে? বাইকে ওঠো। কেন? আমি বলেছি তাই, আপনি বলেই উঠতে হবে? এই কথা বলায় আমার দিকে রাগে দৃষ্টিতে তাকাতেই আমার আত্মা শুকিয়ে গেল। শুকনো ঢোক গিলে সুন্দর মতো তার বাইকে উঠে বসলাম। এনি প্রবলেম? হুম। তাহলে এত দূরে কেন বসে আছো? আমাকে ধরে বসো, নাইলে পড়ে যাবে। আমি নিচের দিকে তাকিয়ে আছি, কি করব ভাবছিলাম। নিচের দিকে না তাকিয়ে আমার দিকে তাকাও। প্রবলেম না থাকলে আমাকে ধরে বসো, আমি বাইক স্টার্ট দিব। একটা জোরে শ্বাস টেনে তার কাঁধে হাত দিতেই সে বাইক স্টার্ট দিল। এখন ভয়ে জিজ্ঞেসও করতে পারছি না কোথায় নিয়ে যাচ্ছে, তাই চুপচাপ দেখে গেলাম। বাইক চলছে নিজের আপন গতিতে, আর সাথে আয়াসের সিল্কি চুলগুলো বাতাসে হেলছে। কি অপরূপ লাগছে দেখতে। মিষ্ট গন্ধযুক্ত পারফিউমও চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ইস, এভাবে আর কতক্ষণ থাকলে আমার নিজের এখন হার্ট অ্যাটাক হয়ে যাবে। বাইক গিয়ে থামলো একটা লেকের পাড়ে, যে লেকটা আমার সবচেয়ে ফেভারিট জায়গা। আমি বুঝি না আমার প্রিয় জিনিসগুলোর কথা একে চালান করে দেয় কে। আমি নেমে যেতে এসে গাড়ি পার্কিংয়ে বাইক পার করে আসলো, এসে আমার হাত ধরলো। আমি হাত ছাড়াতে নিতেই আবার সে রাগের দৃষ্টি নিক্ষেপ। উফ, কি যে প্যারাতে এই লোকটা। আর আমিও এর সামনে আসতেই ননির পুতুল হয়ে যায়। কিছু বলতে পারছি না, কিন্তু কেন? অন্যান্য জায়গায় তো পুরো ধানি লঙ্কা, আর এর সামনে আমার হাত ধরে নিয়ে গেল ফুচকার দোকানে। এটাও আমার চেনা দোকান, আমি সবসময় এখান থেকে ফ্রেন্ডের সাথে আসি। ফুচকাওয়ালা আমাকে দেখে মৃদু হেসে বলল, কেমন আছো মামুনি? অনেকদিন হলো তো আর আসো না। আর এই বাবাটাকে? আমি হচ্ছে তোমার মামুনির বাগদত্তা। ফুচকাওয়ালা আবারও হাসলো, তারপর দুজনকে অনেক দোয়া করে ফুচকা বানাতে লাগলো। আমি আর আয়াস পাশে টেবিলে গিয়ে বসলাম, আর এদিকে আয়াস আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর হঠাৎ বলে উঠল, লামি, আমাকে তোমার ভালো লাগে? এটা কেমন কথা হলো? গতকাল বিয়ের দিনও ঠিক হয়ে গেছে, আর আজ এমন প্রশ্ন? আমাকে ভাবতে দেখে আয়াস আবার বলল, কি হলো বলো? দ্রুত উত্তর দিবে, তোমার মনের উত্তরটাই দিবে। কুইক। আমি ভেবে পাচ্ছি না কি উত্তর দিব। ভালো লাগে সেটা কি অ্যানাউন্স বলে দিতে হবে? আর এদিকে সে উত্তরের আশায় আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি কিছু বলতে পারছি না।
কি বলবো? আয়াস আবারও বলল, লামি তুমি এতটা কনফিউজড হয়ে যাচ্ছ কেন? ইজিলি উত্তর দাও। আমি তো সহজ কিছুই বলেছি, তাই না? সেকেন্ডে উত্তর হয়ে যায় এটা। বলো আমাকে ভালো লাগে? আমি নিজের দিকে তাকিয়ে উত্তর দিলাম, হ্যাঁ। তুমি এই বিয়েতে হ্যাপি তো? হুম। আয়াস আবার মৃদু হেসে আমার হাত আবার তুলে নিল। বলো তো, মানুষ এঙ্গেজমেন্টের সময় এই আঙ্গুলেই কেন আংটি পরায়? আমি এবার তার দিকে বিষয়ে তাকিয়ে উত্তর দিলাম, জানি না। আমি বলবো, হ্যাঁ, এই অনামিকা আঙ্গুলে পরিণয় দুটি হৃদয়কে মিলিয়ে দেয়। দুটি প্রেমময় হৃদয়ের মিলন হয় গোলাকার আংটির রূপ করে। কেন গোলাকার হয় জানো? গোল দিয়ে মূলত বোঝানো হয় শাশ্বত, চিরন্তন, যার বৃত্তের বলয়ে কোনো প্রান্ত নেই। আর এই মিলন আবিষ্কার করবার জন্যই চলে সারা জীবন তীব্র সংগ্রাম। ও, এর প্রচলন কবে থেকে? বিয়ের আংটি পরার চলন প্রাচীন মিশর থেকে। বলা হয় প্রাচীন প্যাপেরেসে আছে মমিতের ওপর পাওয়া গেছে বাঁশের বিচিত্র বননীতে তৈরি রিং। এর দ্বারা আত্মার সঙ্গে পরবর্তী গন্তব্যের যোগাযোগ হয় বিবাহিত দম্পতির। তবে এর সঙ্গে আংটির তেমন কোনো সম্পর্ক নেই। এর আকৃতি গোলাকার বা বলয়ের মতো হয়, যা তাদের নিয়ে যায় অজানা গন্তব্যের উদ্দেশ্যে। আমি এগুলো তোমাকে কেন বললাম বলো তো? কেন? যাতে তুমি এই সম্পর্কের মানেটা বোঝো। তুমি তো অনেক ছোট, ভুল করতেই পারো। তাই তোমাকে বুঝালাম একজনের বাগদত্তা মানে কি, এর গুরুত্ব কতটা। এরই মাঝে 2 প্লেট ফুচকা হাজির। এক ফুচকাটা আমার সবচেয়ে প্রিয়। এক পালে আমি ভাত খাওয়া ছেড়ে দিই। আমি একটার পর একটা খেয়ে যাচ্ছি, কিন্তু একই আয়াস তো খাচ্ছি না। ওর প্লেটে সবগুলোই আছে। সে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে কি খাদক ভাবছে? আপনি খাবেন না? নিজের মুখে একটা পরে দিয়ে, না, এই 2 প্লেট তোমার জন্য। তোমার তো ফুচকা অনেক ফেভারিট, তাই না? তাই বলে আপনি খাবেন না? তুমি খেলে আমার খাওয়া হয়ে যাবে। আমি আর কোনো কথা না বাড়িয়েই একে একে 2 প্লেট ফুচকা খেয়ে ফেললাম। রাতে নাকি পার্টি আছে তোমাদের বাসায়। সায়ন ফোন দিয়েছিল, তাই বলল আমাকে আর রাইসাকে যেতে। ওরা আমাকে নেবে না পার্টিতে। কেন? ওদের বকেছি অনেক। এঙ্গেজমেন্টের সময় ওরা আমার অবস্থা দেখে হেসেছিল, তাই আমার রাগ হয়ে যায়। আর আপনিও তো হেসেছিলেন, তাই তাই আমাকে বকবে? আমি মাথা নাড়িয়ে না জানালাম। কেন? আমাকে কেন বকবে না? আপনাকে যে ভয় লাগে, আবার বকা। হুঁ, মনে মনে বললাম, আচ্ছা এবার উঠি তাইলে। তারপর দুজন ফুচকলা মামার কাছে বিদায় নিয়ে বাইকের কাছে আসতে আয়াস আবার বলল, কালকে কি আমাকে একটু সময় দিতে পারবে? বাইকের চাবিতে স্টার্ট দিতে দিতেই, কেন? আমি কেন পছন্দ করি না? উঠে বসো। হুঁ, আমি কেন কথা পছন্দ করি না? আবার বলে আমি সরি, পছন্দ করি না। তাইলে তুই কি পছন্দ করিস? আমাকে একটা শিডিউল বানিয়ে দিস। কিন্তু এই কথাগুলো আর মুখে বলা হলো না। মনের কথা মনের মধ্যেই সীমাবদ্ধ থাকলো। এমন নীরবতা পালন করছো কেন? বাসায় যাবে না? এখানে দাঁড়িয়ে থাকবে? আমি আর কিছু না বলে আবার তার বাইকের পিছনে গিয়ে বসলাম। সারা রাস্তা আর কোনো কথা হলো না। বাসার একটু আগে নামিয়ে বলল, বাকিটুকু যেতে পারবে না? হুম, ওকে, যাও তাহলে। রাতে দেখা হচ্ছে। সন্ধ্যা দেখে কিছুক্ষণ আগে আয়াস আর রাইসা এসেছে আমাদের বাসায়। আমরা এখন সবাই ড্রয়িং রুমে বসে আছি। আয়াস সায়ন ভাইয়া আর রাফি ভাইয়াদের পাশে বসেছে, আর রাইসা আমার পাশে। রাইসা এসে গল্পের ঝুড়ি শুরু করেছে। আমি ওদের বাড়িতে গেলে আমাকে কিভাবে রাখবে, কি করবে, মেয়েটা কত প্রাণোচ্ছল, তোতা পাখির মতো কথা বলে একদম। ভাবি, তুমি এত সুন্দর কেন? আমি সুন্দর কারণ তোমার চোখের দেখার ভাব সুন্দর। আমার চেয়েও তুমি বেশি সুন্দর। একদম ছোট্ট পুতুল, আমার পুতুলটার মতো। সামিয়ার দিকে তাকিয়ে রাইসাও সামিয়ার দিকে তাকিয়ে মিষ্টি হাসল। রাইসা, তোমার বোনকে তুমি অনেক ভালোবাসো, তাই না? আমাদের বাসায় গেলে আমাকেও ভালোবাসবে এমন করে? অবশ্যই। রাইসা, দা ভাই, আম্মু যে ভাবির জন্য 2টা গহনা পাঠালো, সেগুলো দাও। রাইসার কথায় আয়াসে একটা নোজপিন আর হাতের বালাজোড়া বের করে আম্মুর হাতে দিল। আম্মু নিয়ে এসে আমাকে দিল, আর এখনই পড়তে বলল। আম্মু, নোজপিন পরছি, বাট বালা এখনই পড়তে হবে? আমার নোজপিনটা খুলে ওর দেওয়াটা পরে নিলাম। এদিকে আমার আম্মা যান আমার কথায় চোখ গরম করে তাকালো, আর আমি অসহায় হয়ে আম্মুর দিকে তাকিয়ে আছি। মা থাক, ও যদি এখন পড়তে না চায় জোর করবে না, পরে পড়ে নিবয়। আম্মু দিয়েছে, বাট এটা বলেই এখনই পড়তে হবে। না, পড়বে না কেন? ব্যান দিয়েছে মানেই তো ওকে এটা খেলতে দেয়নি, পড়তে তো দিয়েছে, এখনই পড়বে ও। আম্মু প্লিজ, বিয়ের দিন পরে নেব। আন্টি থাক না, বিয়ের পরে ভাবি তো পড়বেই, আর এটা বিবাহিতরাই পড়ে। ওদের তো এখনও বিয়ে হয়নি। যে কথাটা এইটুকু মেয়ের মাথায় গেল, আমার মাকে কোনো মতেই বোঝাতে পারছি না। আমি তো এখন বিবাহিত না, তাইলে এখন কেন পড়ব? চুরি হলে তাও হতো,
তাই বলে এখন বালা পরে ঘুরবো? নীলুফা, চাচি ছেড়ে দাও, বোন পরে নেবে পরে, তোদের যা খুশি কর বলেই কিচেনে গেল। আম্মুর কথায় আমি মন খারাপ করতেই আয়াস আমাকে আশ্বাস দিল। বাকি সবাইকে উদ্দেশ্য করে বলে, তো সবাই বের হবে কখন? নিখিল ভাইয়ের বউ তখনই হালকা কিছু খাবার নিয়ে আসে আয়াস আর রাইসার জন্য। আর ভাবির পুচকিটাও ভাবির আঁচল ধরে পিছে পিছে আসছে। ভাবি, তোরা যা, রেডি হয়ে আয়, দেরি হয়ে যাবে তো। আয়াস আর রাইসা ততক্ষণে নাস্তা করে নিই। আয়াস, কেন ভাবি, আপনি যাবেন না? ভাবি, না গো ভাই, তোমরা যাও, বাসায় অনেক কাজ আছে। আদিবা, ভাবি, তোমাকে ছাড়া আমরা কেউ যাব না। লামি, হ্যাঁ ভাবি, তুমিও যা, রেডি হই না। আরে তোরা যা না। লামি, আর কোনো কথা না, তুমি যাবে ব্যাস। নিষেধ ভাইকে ম্যানেজ করার দায়িত্ব আমার। ভাবি, আচ্ছা ঠিক আছে যাব। আয়েশ ভাবির পিচিটাকে কাছে ডাকলো, কিন্তু সে যায় না। সারাক্ষণ মায়ের আঁচল ধরে ঘোরায় ওর অভ্যাস। আমাদের কারো কাছে আসবে না। ভাবিকে একদম জ্বালিয়ে মারে। আয়াস, বাবু এদিকে এসো, হাত বাড়িয়ে। ভাবি, ফুপা হয়, কাছে যাও না। তাহলে এগুলো কে নেবে? অনেকগুলো চকলেট দেখিয়ে, তাও গেল না। তারপর আমি ওকে গিয়ে কোলে নিয়ে আয়াসের পাশে বসলাম। চকলেটগুলো আমি ওকে দিতেই সে কি খুশি। তোমার নাম কি মামুনি? পিচ্ছি, মুচকান। বাহ, অনেক সুন্দর নাম তো। ভাবি, জানিস লামি কি মনে হচ্ছে, এটা আমার না তোদেরই মেয়ে। তিনজনকে বেশ মানিয়েছে। বিয়ের খুব তাড়াতাড়ি মামি ডাক শুনতে চায়। ভাবির কথা শুনে সবগুলো হাসি আর আমার চোখগুলো বের হয়ে আসার উপক্রম হলো। এরা কি পাগল নাকি? বিয়ে এখন পর্যন্ত হলো না, আর এরা পড়েছে বেবি নিয়ে। আয়েশের দিকে তাকিয়ে দেখি সেও আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। এর কি লজ্জা বলতে কোনো বস্তু নেই? আমার দিকে কেন তাকিয়ে হাসতে হবে? ব্যাটা নিচের দিকে তাকা। রাফি, বোন তুই ঠিক আছিস? সায়ন, হি হি হি, এই পিছিয়ে তো লজ্জা তোর, আগে তো জানতাম না। কাল থেকে শুধু লজ্জায় পেয়ে যাচ্ছিস। বেবি আর বিয়ের কথায় সবাই লজ্জা পায় বুঝি, আমিও একটু পেতে চাই। ও ভাবি, তুমি একটু বড়দের বলে আমার বিয়ের ব্যবস্থা করো না। পাত্রী তো রেডি আছে। আদিবার দিকে তাকিয়ে, আদিবা, ঢং দেখে বাঁচি না। কাল দীপ্তিকে বউ বানালো, আবার আসে আমার কাছে। এদের মুখে আল্লাহ ঠাটাও ফালায় না। বক বক করতে করতে আদিবার রেডি হতে উপরে চলে গেল। সায়ন, আমার দিকে তাকিয়ে, তোর বোনকে বলে দিস, সে ছাড়া দুনিয়ায় বহুত মেয়ে আমার পিছে লাইন ধরে পড়ে আছে। সায়ন ভাইও রেডি হতে গেল। একে একে সবাই উঠে গেল। রাইসাও সামিয়ার সাথে গেল। এখানে শুধু আমি আছি আর আয়াস। এখন মূলত আমরা রেডি হতে যাচ্ছি বাইরে ডিনার করতে যাব বলে, কারণ আয়াস আজকে সবাইকে ট্রিট দেবে। কাল যেহেতু সবাই চলে যাবে, তাই পার্টি ক্যান্সেল করে ডিনার করতে যাব। এটা অবশ্য আয়াসেরই প্ল্যান ছিল। যাই হোক, আমি উঠতে যাব, তখনই আয়াস আমার হাত টেনে আবার বসায়। আমি তাকাতেই বালার বক্স আমার হাত থেকে নিয়ে বালা জোড়া বের করলো। তারপর বালা দুটো খুব যত্ন সহকারে আমার দু হাতে পরিয়ে দিল। দুই হাত ধরে হাতের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এটা আমার মায়ের বালা। আমি যখন খুব ছোট তখন আমার বইয়ের জন্য মা রেখে দিয়েছিল। এই বালা জোড়া আমার দাদি নাকি প্রথম মায়ের মুখ দেখে দিয়েছিল। আমার মাও তাই আমার বইয়ের জন্য রেখে দেয়। যদি পরবর্তীতে গহনা দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে এটা দিয়েই ছেলের বউকে ঘরে তুলবে। কিন্তু এখন যেহেতু সামর্থ্য হয়েছে, তাই চেয়েছিল এটা ভেঙে নতুন ডিজাইনের বানিয়ে দেবে। কিন্তু আমি নিষেধ করেছি। আমি কি কোনো ভুল করেছি? না, বালাজোড়া সত্যি অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমি এটাই পরব। কিন্তু এখন না, বিয়ের পর। মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে, তোমার জিনিস তুমি যখন খুশি পরবে, এখন তোমাকে পরতেও হবে না, বিয়ের পর পরলেই হলো। কিন্তু কখনো আমার মা অথবা আমার মায়ের দেওয়া কোনো জিনিসের অসম্মান করো না, কেমন? গুড গার্ল। এখন রুমে গিয়ে রেডি হয়ে নাও, আর এটা খুলে যত্নে করে রেখে দাও, বিয়ের দিনে পরবে। আমি আর কিছু না বলে উঠে চলে গেলাম। কিন্তু সে তো একা বসে আছে, তাই আগে সায়ন ভাইয়ের রুমে গেলাম। সায়ন আর রাফি ভাইয়া একসাথে ছিল। আমি দরজা নক করতেই সায়ন ভাইয়া খুলে দিল। কি হলো পিচ্ছি, শান্তিতে রেডি হতে দিবি না? লামি, সায়ন ভাই তুমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যাও, উনি একা বসে আছে, আমরা সবাই ওপরে আছি, ব্যাপারটা ভালো দেখায় না। সায়ন, আচ্ছা ঠিক আছে পিচ্ছি, রেডি হয়ে যাচ্ছি, তুই তাড়াতাড়ি রেডি হ। সায়ন ভাইয়া আমাকে আগের থেকেই পিচ্ছি বলে ডাকে। আমাদের কোনো ভাই নেই জন্যই সায়ন ভাইকে আমরা আপন ভাই ভাবি। আমার দাদু বাড়ির বংশে আমরা এই 3 ভাই বোন, সায়ন ভাইয়া, আমি আর সামিয়া। নীলুফাবু তো ফুপাতো না, ধরতে গেলে আমরা 3 ভাই বোনই। আমি যেহেতু আগে হয়েছি, তাই আমাকে ভাইয়া অনেক ভালোবাসে, আর সে থেকেই পিচ্ছি বলে ডাকে। তবে সামিয়াকেও অনেক ভালোবাসে। যাই হোক, আমি রুমে দরজা লাগিয়ে আয়নার সামনে এসে নিজেকে একবার ভালোভাবে দেখে নিলাম। হাতের বালা জোড়ায় হাত বুলিয়ে কোমর স্পর্শ করে আংটি তাতে মুচকি এসে ঠোঁটের ছোঁয়া দিলাম।
নিজেকে দেখে এক অদ্ভুত ফিলিংস হচ্ছে। গহনা পরনে আমাকে কেমন বউ লাগছে। যদিও বা গহনা আমার কোনো কালেই পছন্দ ছিল না, তাই আম্মু হাজার চেষ্টা করেও আমাকে কিছু পরাতে পারেনি। তবে জোর করে কানে ছোট ঝুমকা আর স্বেচ্ছায় নোসপিন পরে থাকতো অলওয়েজ। নোসপিনটা মেয়েদের মুখের সৌন্দর্য বাড়ায়, আর এটা আমার কাছে খুব ভালো লাগে। তাছাড়া আমরা কয়েকটা ফ্রেন্ড পিকনিকে যেয়ে সবাই সেম নোসপিন কিনেছিলাম। সে থেকে আমার নাকে সবসময় একটা গোল্ডের ছোট পাথরের নোসপিন থাকতো। আর এটা আজকেই প্রথম খুলে আয়েশেরটা পরলাম। হাতের বালাজোড়া খুলে সযত্নে রেখে দিলাম, আর কাবার থেকে কালো কালারের একটা 3 পিস বের করে নিলাম। কালোর সাথে সাদা ওড়না পাজামা বেশ ভালো লাগছে। চুলগুলো ছেড়ে দিলাম। আমার চুলগুলো এমনিতেই সিল্কি, আর সাথে হালকা খয়েরি কালারের লিপস্টিক দিলাম। এটা আমার সাথে খুব মানায়। চোখে গাঢ় করে কাজল, ব্যাস আমার সাজ মোটামুটি কমপ্লিট। এমন সময় পাশে থাকা ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি নিশা কল করেছে। রিসিভ করে বলল, শয়তান বান্দর, কখন থেকে আমি আর দীপ্তি অপেক্ষা করে আসি। তোদের লেপাত্তা কখন বের হবি? আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না, জানিস না আমি অপেক্ষা করা পছন্দ করি না। ওই ওই দম নে বাবা, এক নাগারে বলতে আসিস। আছি তো, আমি রেডি, আর 10 মিনিটের বের হয়ে যাব। নিশা, এখনও 10 মিনিট? আচ্ছা রাখ, আসছি বলেই ফোন রেখে রুমের দরজা ভালো করে লাগিয়ে বের হয়ে গেলাম। নিচে গিয়ে দেখি আমার সাহেবজাদা একা একাই বসে ফোন টিপছে। তার মানে কারোর এখনো হয়নি? আমি বুঝলাম না। মেয়েগুলো না হয় আটা ময়দা দিয়ে বিগির দিস্তি অবস্থা করবে, কিন্তু ছেলেগুলো, ওদেরও কি মেকআপ করতে হয়? এতটা টাইম লাগে কেন ভাই? এখনও কেউ আসেনি। আয়েশ আমার দিকে তাকিয়ে ফোনটা পাঞ্জাবির পকেটে রাখলো। সামনে এগিয়ে এসে আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে, শাড়ি পরলে হতো না? মানে কেউ তো পরবে না, আমি কেন তাইলে পরবো? কেউ তো আর মিষ্টা নিয়ে যাচ্ছে না, তুমি যাচ্ছ। আমি যেহেতু নীল পাঞ্জাবি পরেছি, তোমার উচিত ছিল নীল শাড়ি পরা। আসলে আমি শাড়িতে অভ্যস্ত নই। আর শুধু আমি শাড়ি পরবো কেমন দেখায় না? কেমন দেখাবে? সুন্দর দেখাবে। আর ফার্স্টলি কোনো নেগেটিভ পয়েন্টগুলো পজিটিভে আনার দায়িত্ব আমার। আর সেকেন্ডলি কে কী ভাবলো, কেমন দেখায়, এগুলো ভেবে তো আমাদের কাজ নেই। তোমাকে কেমন দেখাবে সেটা শুধু আমি পর্যবেক্ষণ করব, আর কেউ না। এরই মাঝে নীলুফা আপু চলে এসেছে। আয়াস আপুর সাথে কথা বলতে থাকে, আর আমি ভাবছি ওর কথা। কেমন ছেলে রে বাবা, সবার বয়ফ্রেন্ড হাজব্যান্ডরা শুনেছি প্রশংসা করে, আর এই ব্যক্তি প্রশংসা তো দূরে থাক, চড়া কথা শুনিয়ে দিল। ধুর, মুডটাই খারাপ করে ফেলল। একে একে সবাই চলে এসেছে। উনি আবার বলল রাইসাকে নিয়ে। রাইসা নাকি মেকআপ করে জঙ্গলি ভূত সেজেছে। সামিয়া রাদিবা এখন আমার দিকে তাকিয়ে আছে। ওরা বুঝেছে আয়েশ তো ওদের কিছু বলতে পারছে না, তাই রাইসাকে সব রাগ দেখালো। রাইসার মনটাও খারাপ। এই লোকের প্রবলেম কি আমি বুঝি না, এতটা তিক্ত মেজাজের কেন? হ্যাঁ, আমিও রাগি ভাই, কিন্তু সব সময় না। এই সাইকো তো দেখছি অটোমেটিক্যালি হাইপার হয়ে যায়। আজ আকাশে পরিপূর্ণ চন্দ্রের আলোকছটার আভাস দেখা যাচ্ছে, যাকে বলে পূর্ণতিথি মিলন। কিছুক্ষণ আগে আমরা ডিনার শেষে বের হয়েছি। ঘড়ির কাঁটা বোধ হয় এখন রাত 9টাতে সীমাবদ্ধ। চারপাশে পিনপেত নীরবতা। মাঝে মাঝে দু একটা কুকুরও ডেকে উঠছে। মাথার ওপরে রয়েছে এক পূর্ণতিথি চন্দ্র, যার আলোয় ভরে যাচ্ছে ধরনীর বুক। তাতে কোনো বৈদ্যুতিক আলোর প্রয়োজন নেই। তারা ভরা আকাশের নিচে হেঁটে চলেছে একদল কিশোর কিশোরী। সবাই রেস্টুরেন্ট থেকে ডিনার করে হাঁটতে বের হয়েছে। হেঁটে হেঁটে আজ বাড়ি যাবে। কালকে যেহেতু সবাই চলে যাবে, তাই আজ কিছুটা সময় সব একসাথে কাটাবে। বাড়িতে বসে একঘেয়েমি পরিবেশ আর ভালো লাগে না কারোর। তাই রাফি বলতেই নিশিতের বউ হ্যাঁ সম্মতি জানালো, আর ওর সাথে নীলুফা, বাকিরা সবাই সবাই জোড়া জোড়া হয়ে হাঁটছে। যেমন প্রথমে নীলুফা আর ভাবি হাঁটছে আর গল্প করছে, তারপর কিছুদূর পর সামিয়া, রাইসা, আর তারপর ওরা 5 জন একসাথে, আদিবা, দীপ্তি, নিশা, সায়ন আর রাফি, আর সবার শেষে লামিয়ার আয়াস। ওরা অনেকটা দূরে ধরতে গেলে, আয়াস বললে না তো কাল সময় দিতে পারবি কিনা? কখন? এন টাইম। বাট না করো না কেন? কোথায় যাবেন সেটা কি জানতে পারি? আয়াস, তোমাকে নিয়ে কি হারিয়ে যাব? গেলেও কিন্তু খুব একটা প্রবলেম হবে না, যেতেই পারি বইয়ের সাথে, তাই না? ফালতু কথা বাদ দেন, আমি কোথায় যাব সেটা বলেন। আজকে যেখানে নামিয়ে দিলাম, মানে তোমার বাসায় একটু আগে আমি নিতে আসব। বাসায় কি বলবো? বাসায় আমার কথা বলা যাবে না। না, আব্বু আম্মু জানলে বকবে। তাইলে আর কি, সামিয়াকে চুপ করে বলে বের হবে, আর মা বাবাকে বলবে দেবতী, নিশা অথবা অন্য কোনো ফ্রেন্ডের সাথে বের হচ্ছ। আচ্ছা, সকালে তো সবাই চলে যাবে, ওদের বিদায় দিয়ে বিকেলের দিকে বের হব, যদি ম্যানেজ করতে পারি। যদি না, অবশ্যই আসবে। আমি না কথা শুনতে চাই না। আপনি কি কি পছন্দ করেন আর আমি কি কি পছন্দ করি না, তার একটা শিডিউল দিয়ে দিন আমাকে, ঠিক আছে? তুমি কি আমার উপর বিরক্ত? আমার ঘাড়ে কতটা মাথা আছে যে আপনার উপর বিরক্ত হব? কিছু বললে না। এই স্টপ,
1 মিনিট দাঁড়াও। আয়াস হঠাৎ নিচে বসে আমার এক পা তুলে নিলেন তার পায়ের ওপর। তারপর পাঞ্জাবির পকেট থেকে একটা সুন্দর পায়েল বের করে আমার পায়ে পরিয়ে দিতে দিতে বললেন, আয়াস, তুমি আমার উপর বিরক্ত হও আর না হও, আই ডোন্ট কেয়ার, বাট তোমাকে সবসময় আমার কথা মতোই চলতে হবে। আমি যা বলবো সব শুনতে হবে। আমি অযথায় না, কেন, সরি, প্লিজ, এসব পছন্দ করি না। আর আমার অপছন্দের কাজগুলো যারা করে তাদেরও পছন্দ করি না। আমার কাছে আসলে আমার সম্পর্কে আরও ভালোভাবে জানতে হবে। পায়েল পরিয়েও দেওয়া শেষ, ওনার বয়ান দেওয়া শেষ। এবার উঠে দাঁড়িয়ে হাঁটো ফাস্ট। আমি তাকে দেখলাম আমরা দুজন ছাড়া সবাই মোড় ঘুরেছে। আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। এরা আবার আমাকে রেখেই বাসে গেল না তো হাঁটতে হাঁটতেই? তাহলে সবগুলোর খবর খারাপ করেই ছাড়ব। আয়াসের হাতের তড়িতে আমি ভাবনার জগৎ থেকে ছিটকে পড়লাম। আয়াস, কি সমস্যা তোমার? মাঝে মাঝে কোথায় হারিয়ে যাও? বলছি না ফার্স্ট হাতো, আর তুমি সেম জায়গায় দাঁড়িয়ে আছো। আজ 7 দিন হয়েছে সবাই চলে গিয়েছে, আবার সেই আমি আর সামিয়া একা হয়ে পড়ে আসি। আমরা সব কাজিনরা এক হলে সারাদিন আমাদের হই হুল্লোড় করতেই যায়। সবাইকে খুব মিস করছিলাম। এমন সময় আয়াসের কল আসলো। আয়াস এত রাতে? অবাক হয়ে ফোন রিসিভ করতেই, কি সমস্যা? কখন থেকে কল দিয়ে যাচ্ছি, ধরছো না কেন? কোথায়? মাত্রই তো কল আসলো। তাকে দেখো। এনিওয়ে একটু বেলকনিতে আসো। আমি নিচে দাঁড়িয়ে আছি। মানে? কেন? চুপচাপ আসো, কোনো কথা বলবি না। বেলকনিতে গিয়ে দেখি সাহেব আমার বাইক নিয়ে দাঁড়িয়ে আমার বেলকনির দিকে তাকিয়ে আছে। কেন এসেছো এত দূর? অনেক দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এসেছি। এবার সুন্দর করে নিচে আসো। এখন? মানে কি এসবের? মানে হলো তোমার বাসা থেকে বের হয়ে এসে মেইন ডোর খুলে তারপর বাহির আসো। আমি রাস্তায় অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি। এত রাতে এখানে তুমি কি করো? মশাদের সাথে আড্ডা দেই। স্টুপিড। এত কথা কেন? নিচে নামতে বলেছি, নিচে নামবে, ব্যাস। বেশি বুঝবে না। আমি এখন নিচে দিতে পারবো না। দেখা তো হয়েছে, তুমি এবার বাসায় চলে যাও। রাত অনেক হয়েছে, এখন নিচে যাও ইম্পসিবল। সবই তো পসিবল। 1 মিনিটের মধ্যে নিচে আসবে তুমি। পারবো না। তুমি পারবে না মানে? তোমার 14 গোষ্ঠী সহ পারবে। তাইলে আমার 14 গোষ্ঠীকেই বলো বাই। খবরদার লামি, 1 মিনিটের মধ্যে নিচে না আসলে খুব খারাপ হয়ে যাবে। আগামী 1 মাস আমাদের যোগাযোগ বন্ধ থাকবে, মনে রেখো। লাগবে না আমার। তোমার না লাগলেও আমার লাগবে। ফার্স্ট নিচে আসো, নইলে আজকে সুনামি বয়ে যাবে। কথাটা বলেই ফোনটা কেটে দিল। পাষাণ লোক, একটু সিচুয়েশন বোঝে না। এখন কি করব? এর আমি যথেষ্ট পরিমাণের ভয় পাই, আর আম্মু আব্বাকে তো দ্বিগুণ বেশি ভয় পায়। আবার দেখা গেল ডিরেক্ট বাড়ির ভেতরে এত রাতে চলে আসলো, তখন ব্যাপারটা আরও বৃষ্টি হবে। আব্বু যা কখনোই মেনে নেবে না। ওকে কিছু না বলেও আমার অবস্থা খারাপ করবে। এখন আমাকে সামিয়াই সাহায্য করতে পারবে, তাই ওর রুমে গিয়ে ওকে সব বললাম। মেয়েটার বুদ্ধি আমার চেয়েও ডাবল, তাই ও সব শুনে বলল, ঠিক আছে, আমি মিশমিয়াপুর কাছে ফিজিক বোঝার কথা বলে তোকে নিয়ে বের হব। আমি সাইডে থাকবো নি। তুই ভাইয়ার সাথে তাড়াতাড়ি দেখা করে আসবি। আচ্ছা আমার লক্ষ্মী বোন। হইছে, আর বলতে হবে না। অন্য সময় তো দেখতেই পারিস না। চল এবার আম্মুর কাছে যাই, দেখ কি বলে। ভয়ে ভয়ে আম্মুর রুমে গেলাম। আম্মু এখনও সজাগ। আব্বু শুয়ে পড়েছে, তবে ঘুমায়নি। কি করবে এখন? অনেক ভেবে সামিয়াকে আম্মুর কাছে পাঠালাম। সামিয়া, আম্মু, আমি ফিজিক্সের একটা ম্যাথ বুঝতে পারছি না। পাশে বাসার মিশমিয়াপুর কাছে বুঝে নিতে যাচ্ছি। আমাকে এটা হোমওয়ার্ক দিয়েছে, না করলে স্যার বকবে, খুব দরকার। লামিয়াপুর সাথে যাচ্ছে, ভয় নেই। আম্মু কিছুক্ষণ আমার আর সামিয়ার দিকে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বলল, লামি থাকতে নিচে কেন যেতে হবে তোর? লামি আপু তো হিউম্যানের টিচার। আম্মু যায় না প্লিজ। আম্মু আর কিছু না বলে নিজের কাজে মন দিল। আমিও সামিয়ার সাথে বেরিয়ে এলাম রাস্তায়। ল্যাম্পপোস্টের আলো তো স্পষ্টই দেখতে পেলাম তাকে অগোছালোভাবে। একরাশ ক্লান্তি নিয়ে বাইকের পাশে দাঁড়িয়ে আছে আয়াস। আমাকে দেখে হাসি দিয়ে বলে উঠলেন, এসেছো তাহলে? মেডিসিন কাজে দিয়েছে? জীবনেও ভালো হবে না। দরকার নেই। কেন ডেকেছ? কত কষ্ট করে আসলাম জানো? কষ্ট না করলে কেষ্ট মিলবে কী করে? এটা বলে একগুচ্ছ কদম আমার হাতে ধরিয়ে দিল, আর শিউলি ফুলের একটা মালা হাতে নিয়ে বললেন, চুল খোপা করো। আমি করতে পারি না, নাইলে আমিই করে দিতাম। তার দিকে কিছুটা বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে অগত্যা চুল হাত খোপা করতেই আমাকে ঘুরিয়ে খোপায় শিউলি ফুলের মালা গুজে দিল। কোনো সংকোচ না করে কানের কাছে ফিসফিস করে বলে উঠলেন, ভালোবাসি তোমাকে। এটা বুঝতে পারো না? তাই তো যখন তখন তোমাকে জ্বালাতন করতে চলে আসি। তোমাকে জ্বালাতে আমার ভালো লাগে। তুমি আমাকে ভালোবাসো না? শুনে 2 সেকেন্ড স্ট্যাচু হয়ে বলে উঠলাম, লামি, প্রপোজ করলে আমায়? আমার কথাটা আমলে নিতেই একরাশ বিরক্তি নিয়ে দিল এক ধমক। দেখো লামি,
7 ঘন্টা আজকে মিটিং করেছি, মেজাজ আমার পুরো খারাপ। বাসায় না গিয়ে ডিরেক্ট তোমার কাছে চলে আসছি। তোমার এসব খাপছাড়া কথাবার্তাতে আরও বেশি মেজাজ খারাপ হচ্ছে। আমার সাথে তেরামি কেন করো বলো তো? আমি নিচে আসতে বলেছি মানে তুমি আসবে কেন সেটা তো তোমার জানতে হবে না। আর হ্যাঁ, এখন বাসায় যাও। আমি এখন বাসায় গিয়ে রেস্ট নিব। কাল আবারও অফিস আছে। সারাদিন তো তোমায় সময় দিতে পারি না। সো কাহিনী না করে আমি যা বলবো তাই শুনবে, ঠিক আছে? এবার ডিরেক্ট বাসায় যাও। আমি আর কিছু না বলে ঘুরে দাঁড়ালাম। 2 কদম ফেলতেই পিছে থেকে আবার ডাক পড়ল, আয়াস, লামি। আমি পিছে ঘুরতেই একটা চকলেটের বক্স বের করে দিয়ে, এটা সামিয়াকে দিও। ও তো মেবি ওখানে দাঁড়িয়ে আছে। আজকে দেখা করতে পারলাম না। ওকে বলল কাল পরশু ফ্রি হলে তোমাদের নিয়ে বের হব। এখন যাও। আমিও সুন্দর করে চলে আসলাম। পিছনে ফিরতে দেখি আয়াস আমার দিকেই তাকিয়েছিল। আমি তাকাতেই আবার চোখের ইশারায় ভেতরে যেতে বলল। আমি একটা মিষ্টি হাসি উপহার দিয়ে সামিয়াকে নিয়ে ভেতরে আসলাম। সামিয়া আমাকে পর্যবেক্ষণ করে বলে, এই আপু দাঁড়া, তুই কি এভাবেই বাসায় যাবি? আমি বিরক্ত হয়ে তাকিয়ে, হ্যাঁ, তো প্রবলেম কি? আমাকে কি উল্লুক দেখাচ্ছে? খোপায় বেলি ফুল, হাতে কদম, চকলেটের বক্স। পাশের বাড়ির আপুর থেকে ফিজিক্সের ম্যাথ বুঝতে এসে এগুলো? আমার তো খেয়ালই নেই সব। সামিয়ার কথাই খেয়াল হলো। এখন আমি কি করব? নখ খেতে খেতে বললাম, কি করব তাহলে? আমি আগে যে দেখি আম্মু যদি রুমে থাকে তাইলে তো হলোই। আর যদি হলরুমে থাকে তাইলে মাথা থেকে ফুলের মালা খুলে আমার বইয়ের ভেতর দে। আর কদমগুলো ওনার নিচে সামলা, প্লাস চকলেটের বক্স আমার কাছে আমি ম্যানেজ করে নিবনি। ওয়েট, আগে দেখি আম্মু কোথায় আছে। যা দেখ। তারপর সামিয়া ভেতরে গিয়ে দেখে আম্মু নিজের রুমে আছে। আমি যেন এবার স্বস্তির নিঃশ্বাস পেলাম। আমি সব নিয়ে আমার রুমে এসে দরজা লাগিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। সকালে ভার্সিটি আসে বলে, কিন্তু ঘুম বাবাজি আমার কাছে ধরা দিল না। হঠাৎ করেই সেদিনের কথা আবার মনে পড়ে গেল। কি ভালো মুহূর্তই ছিল সেদিন। সব আত্মীয়রা চলে যেতেই আমি বিকেলে আয়েশের সাথে বের হয়ে পড়লাম। আর সে আমাকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টের ভিতরে। আমি ভেতরে যেতেই গোলাপ আর গাঁদা ফুলের বর্ষণ আমার উপর পড়তে লাগলো। পুরো রেস্টুরেন্ট ফাঁকা, মাঝখানে জাস্ট একটা টেবিল। টেবিলে হাজার গিফট সাথে ফুলের তোড়া রাখা। টেবিলের আগে শুভ্র টাইলসের ফুলে গোলাপের পাপড়ি দিয়ে আয়াস প্লাস লামি লেখা। আমি তো পুরো অবাক, কারণ আমার সাথে এমনটা ঘটতে পারে আমার কল্পনারও বাইরে ছিল। আমি চারপাশে ঘুরে ঘুরে দেখছি, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার আমি আয়েশের দিকে তাকাতে দেখি সে পকেটে 2 হাত গুজে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। তার মানে সব ডেকোরেট মেবি আয়েশ করেছে। আচ্ছা, এখানে কেউ নেই কেন? সব কেন উত্তর হয় না তুমি বলো। এবার হ্যাপি তো? মুখে কিছু না বলে মুচকি এসে মাথা নাড়লাম। ধন্য হলাম মিসেস শিকদার। এইসব ডেকোরেশন আপনি করেছেন? জি আপু, আমি করেছি। আমার জন্য? জি না, আমার বইয়ের জন্য। উফ, এই লোকটার কথাবার্তার সাইজ আমার তো অসহ্য লাগে, যা বলার মতো না। আমি খুশি হব না মুড খারাপ করব নিজেই বুঝতে পারছিলাম না। যাই হোক, সে যে আমাকে খুব পছন্দ করে এটা ভালো করেই বুঝতে পেরেছিলাম সেদিন। আমি ক্ষণিকের জন্য বাস্তবে ফিরে আবার চোখ বন্ধ করে ভাবনার জগতে ডুব দিলাম। সেদিন সে আমাকে আরেক দফা অবাক করে ফেলে। আমার সামনে হাঁটু গেড়ে ফ্লোরে বসে আমার 2 হাত নিজের হাতে নিয়ে এক নাগারে বলতে থাকে, জানো লামি, আমার জীবনটা এত সহজ ছিল না। ছোট থেকে অনেক কষ্ট জমিয়ে এমন তিক্ত হয়েছি। আমি আগে এতটা রকচটা ছিলাম না। আমার লাইফে অনেক কষ্ট জমিয়ে আছে। আমি সবই তোমাকে বলবো, কিন্তু সেটা আজকে না। আমি চাই না আজকে এমন সময় দুজনের মুহূর্তটা অন্যরকম হোক। আমাকে যদি তুমি নিজের করে নাও তাহলে বিশ্বাস করো আমি আমার সর্বত্র দিয়ে তোমায় ভালোবাসবো। কিন্তু শর্ত একটাই, আমাকে কখনো ছেড়ে যাওয়া যাবে না। ছেড়ে যাওয়ার কষ্টটা আমি খুব কাছে থেকেই দেখেছি। তাই আমি চাই না তুমি আমাকে কখনো কষ্ট দিয়ে ছেড়ে যাও। আমি তাহলে সইতে পারবো না। আমি তোমাকে এখনো ভালোবাসতে পারিনি, কারণ দুদিনেই কাউকে ভালোবাসা যায় না। তবে একটা কথা দিচ্ছি, জীবনেও কখনো তোমাকে ছেড়ে যাব না। সবসময় তোমাকে আগলে রাখবো, নিজের করে রাখবো। তুমি কি আমার এই তিক্ত হৃদয়টা মেনে নিয়ে আমাকে ভালোবাসতে পারবে? আয়াসের প্রতিটি কথায় মায়ার প্রভাব ছিল। আমি নিজেও কেমন তার মায়ায় জড়িয়ে গিয়েছি। চাইলেও এর থেকে মুক্তির পথ খুঁজে পাবো না। ওঠেন, আমাকে তুমি মেনে নিবে না? প্লিজ বলো না লামি, ভয় লাগছে ভীষণ। দেখো, আমি অযথা কাউকে প্লিজ বলা পছন্দ করি না। তবুও তোমাকে বলছি, উঠতে বলেছি না, আগে বলো। আমি যদি মেনে না নিই, পরশু তো বিয়ে ঠিক হলো। আমি যদি এখন ভেঙে দিই বিয়ে? আমি জানি দেবে না। কেন দিব না? কারণ আমার মতো তুমিও আমার মায়ায় পড়ে গিয়েছো। কে বলেছে? আমি জানি, ভুল জানি।
সঠিক জানি, আর এটাও জানি অ্যান্সার পজিটিভ আসবে। তাহলে আমি বলার অপেক্ষায় আছেন কেন? তোমার থেকেই জানতে চাই। আমি ওকে টেনে তুলে ওর হাতটা শক্ত করে ধরে বললাম, জীবনে চলার পথে সবসময় এভাবেই হাতে হাত রেখে চলবো। আল্লাহ না চাইলে কখনো ছাড়বো না। লামি। সত্যি আমাকে বিয়ে করবে? বিয়ে করব বলিনি, হাত ছাড়বো না বলেছি। তার মানে বিয়ে করবে না? না, আমাদের বিয়ে কিন্তু ঠিক হয়েছে। বিয়ে ভেঙে দিব, খুন করে ফেলবো তোমাকে। আমি মুচকি আসলাম ওর কথায়। তুমি জানো না তুমি আজ আমাকে কি দিলে? সারা জীবন চলার সাথে দিয়েছ। আমি অনেক খুশি, অনেক। এই খুশিতে একটু জড়িয়ে ধরি। আমি চোখ বড় বড় করে তাকাতেই জাস্ট একবার, আমি আর কিছু বলিনি। ও আমাকে আলতো করে জড়িয়ে ধরেছে। আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এইভাবে থাকলে আমি হার্ট ফেল করব। আয়াস আমাকে বসার জন্য ইশারা করলো। আমি বসতেই সে অপর সাইডে বসলো। খুব বুঝতে পারছি মহাশয় আমার দিকেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এসব ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। সকাল সকাল আমার শ্রদ্ধেয় মা জননী আমাকে ডাকতে ডাকতে হয়রান। লামি, এই লামি, উফ, এই মেয়েটা এত অলস কেন? একে নিয়ে তো আর পারি না। দুদিন পর যাবে অন্যের ঘরে, সেখানে বলবে মা কিছু শিখানি। এই তুই সারা রাত কী করিস বলতো? আয়াস কখন থেকে কল দিয়ে যাচ্ছে, তোকে না পেয়ে আমাকেও দিল। আর তুই সকাল সকাল ঘুমে পড়ে থাকিস, উঠতে চাস না? তোর না আজকে ইউনিভার্সিটি যেতে হবে, ওর তাড়াতাড়ি। আমার মায়ের ক্যাসেট বাজলে আর থামাথামির নাম নেই। তাই আর বিছানায় শুয়ে না থেকে উঠে পড়লাম। আড়মোড়া ভেঙে হাই তুলতে তুলতে শোয়া থেকে উঠে বসলাম। ঘুম ঘুম কণ্ঠেই আম্মুকে উদ্দেশ্য করে বললাম, সকাল সকাল কেন এত ডাকাটাকি করো আম্মু? তোমার কি গলা শুকিয়ে যায় না? বলছি কি মা জননী, দুদিন পরে তো চলেই যাব। পরের ঘরে কয়েকদিনে না হয় একটু আরামাইশ করতে দাও। আম্মু গায়ের কাঁথা ভাঁজ করতে করতে বলল, মা 19 বছর হলো অনেক আরাম করেছো, এত আরাম করতে নেই। সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে মোটা হয়ে যাবে। আমি আম্মুর কথায় তেমন পাত্তা না দিয়ে ফোন হাতে নিয়ে দেখি 15টা মিস কল উঠে আসে। ল ঠেলা, এখন কি হবে? আমি তো ভয়ে শেষ। না জানি আজকে কি আছে কপালে। সাথে সাথে ফোন দিলাম, কিন্তু রিং বেজে যাচ্ছে, কেউ তুলছে না। ও কি তাহলে রাগ করলো আমার উপর? আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু, আয়াস কি বলল? কি আর বলবে, তুই ঠিক আছিস নাকি? আর বলল উঠলে কল দিতে। এখন ধূপ মেরে বসে না থেকে ফ্রেশ হতে যা, আমি বিছানা তুলব। জীবনেও তো বাড়ির কাজ করবি না, সেটা তোর কোষ্ঠীতেও লেখা নেই। আমি আর কিছু না বলে ফ্রেশ হয়ে আবার কল দিলাম, কিন্তু এবারও রিং বেজে কেটে গেল। আমি এখন প্রচণ্ড মন খারাপ লাগছে। মন খারাপ নিয়েই রেডি হয়ে নিচে গেলাম ব্রেকফাস্টের জন্য। খাবার খেয়েই একবারে সেখান থেকে চলে যাব ভার্সিটিতে। কিন্তু খাবারের মাঝে আয়াসের ফোন। এমন সময় ফোন দিল, এখানে আব্বু আম্মু আছে, ওদের সামনে কিভাবে ধরবো? আম্মু থাকলে তাও হতো, কিন্তু আব্বু, আর সে তো অনেকবার কল দিচ্ছে। হয়তো আমার মতো আয়াসও ভাবছে আমি রাগ করেছি। আমি কোনো মতে খেয়ে বাহিরে গিয়ে কল দিলাম। সরি, তখন খাবার টেবিলে সবাই ছিলাম, তাই ধরতে পারিনি। তুমি ভার্সিটিতে যাওনি? যাচ্ছি, রাস্তায় বের হয়েছি। ওকে, রাতে কথা হবে। আমি এখন বিজি আছি, তুমি সাবধানে যাও। আচ্ছা। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। দিন যত যাচ্ছে আমার বিয়ের দিন তত এগিয়ে আসে। আর মাত্র কিছুদিন অপেক্ষা, তারপরে আমাদের বিয়ে। দিন দিন আয়েশের সাথে আমার সম্পর্কটাও আরও সহজ হয়ে আসে। তবে হ্যাঁ, আমি এখন জোর গলায় বলতে পারি আমি ওকে ভালোবাসি। আর আয়েশ তো আমাকে চোখে হারায়। যদিও তার ভালোবাসার ধরনটা অন্যরকম, কিন্তু আমার ওই এমন স্বভাবটাই ভালো লাগে। সাহেব আমার একদম স্ট্রেট কাট, যখন যা মুখে আসবে বলে দেবে। সেটা বিপরীতে থাকা মানুষটির ভালো নাও লাগতে পারে, কিন্তু সেটা তার দেখার বিষয় না। এটা সত্যি যে সে আমায় সত্যি অনেক ভালোবেসে ফেলেছে। তবে সে যে আমায় মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটা কখনো প্রকাশ সেভাবে করে না। আমাকে বুঝে নিতে হবে। আয়াসের ভাষ্যমতে আমি তোমাকে যে ভালোবাসি সেটা কি তুমি বুঝতে পারো না? তাহলে আমাকে বলতে কেন হবে প্রতিদিন? সে যে একদিন রাতে আমার বাসার নিচে এসে কদম ফুল দিয়ে আমায় ভালোবাসি বলেছিল, তারপর এই 2 মাসে আর একদিনও এই ব্যক্তির নিজ থেকে ভালোবাসি বলেনি। ওর কথা, ভালোবাসা কি সস্তা নাকি যে বলে বলে প্রতিদিন শেষ করব? ভালোবাসা হলো মনের অনুভূতিগুলো জাগিয়ে তোলা। তোমাকে যদি ফিলিং করাতে না পারি যে তোমায় ভালোবাসি, তাহলে সারাদিন বলে বলেও কোনো লাভ হবে না। আর তখন আমি প্রেমিক হিসেবে ব্যর্থ হব। আজকে ওর সাথে বের হবার কথা, তবে যদি অফিস থেকে ছুটি পাই তাইলে। তাই দুপুরে লাঞ্চ করে শুয়ে শুয়ে ইউটিউবে আমাদের বাংলাদেশের সুন্দর সুন্দর নাটকগুলো দেখছিলাম। এমন সময় সামিয়া আমার রুমের ভেতরে চিলের মতো দৌড়ে এলো। আপু, জানিস বাইরে কে এসেছে? আমি ফোন থেকে চোখ সরিয়ে বললাম, কে? হি হি হি, একটা আন্টি তোর বিয়ে নিয়ে এসেছে।
আমি ওর কথা শুনে বেশ অবাক হলাম। এক ভাইয়া নাকি তোর প্রেমে মজনু হয়ে পাবনা ফেরত পাগল হয়েছে। হা হা হা, ফাইজলামি রাখ, কাহিনীকে বল নাইলে ভাগ এখান থেকে। আমি নাটক দেখছি, ডিস্টার্ব করিস না। ভাইয়াটা নাকি একদিন তোকে ভার্সিটিতে যেতে দেখেছিল, সেই থেকে তোকে খুঁজে হয়রান। অনেকদিন পর নাকি খুঁজে পেয়ে তোর পিছু নিয়েছিল, আমাদের বাসা পর্যন্ত দেখে গেছে, আর রাস্তার মাকেই পাঠালো। কি পাগল প্রেমিক দেখেছিস, দেখ তুই কত লাকি। সিট বুকিংয়ের আগে এইসব পাগল প্রেমিকগুলো কইছিল, হুঁ এখন আসছে। আবার নাটক দেখায় মনোযোগ দিলাম। তুই কি আজকে আয়েশ ভাইয়ের সাথে বের হবি? দেখি কি করি। করো করো, তোমারই তো সুখ। আজ ছোট বলে আব্বু আম্মু আমার কথা ভাবে না, ন্যাকা কান্নার ভাগ করে। তুই যাবি এখান থেকে? ইস আপু, তোর এই পাগল প্রেমিকটার জন্য আমার মারাত্মক লেভেলের মায়া হচ্ছে। আমি আর একটু বড় হলে আমি একে বিয়ে করে সুস্থ করে তুলতাম। তোকে বিয়ে করলে সুস্থ মানুষও পাগল হয়ে যাবে। এবার আমার রুম থেকে বের হ, না হলে লাথি দিব। সামিয়া উঠে দাঁড়িয়ে, আমারও কিন্তু বিয়ের বয়স হয়েছে, এই পোলাল গলায় আমারই ঝুলিয়ে দে, বলেই দিল দৌড়। আমি বিরক্তি নিয়ে আবার নাটক দেখতে লাগলাম। 10 সেকেন্ড পরেই সামিয়া আবার আমার দরজার সামনে এসে বলছে, আপু বিষয়টা কিন্তু তোরা ভেবে দেখতে পারিস। আমি উঠে মারতে যাব, তার আগেই পরাগ পার। আমি আবার নাটক দেখতে লাগলাম। আরও কিছুক্ষণ পর আয়াসের কল আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো? নাটক দেখি। তুমি? এই তো বললাম না, আজকে হাফ অফিস করে ফিরে আসবো। একটু আগে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে তোমায় কল দিলাম। ও খেয়েছো? তাহলে কি বের হবে আজকে? অবশ্যই, ছুটিই পায় না। আজকে কতদিন পর পেয়েছি, এই সুযোগটা কাজে লাগাবো না? কখন বের হব? আমি এখন ঘুমাবো। 1 ঘন্টা পর আমি তোমাদের বাসায় গিয়ে নিয়ে আসবো। কিন্তু আব্বু আছে তো? তো কি, আমি আমার বউকে নিয়ে ঘুরতে যাব, এতে বাবা কি বলবে? সন্ধ্যা হবার 1 ঘন্টা আগেই আমি আর সামিয়া আয়েশের সাথে বের হয়ে যায়। ভাগ্যিস আব্বু ছিল না বাসায়। আমি আব্বুকে জমের মতো ভয় পাই, আর এই ঘাটতারা লোককে তো আমি প্রচণ্ড লেভেলের ভয় পাই। আম্মু বলেছে আব্বু আসার আগে বাসায় ফিরলেই হবে। এই বিয়েতে কিন্তু আম্মুর মত ছিল না। আব্বুর জন্যই বিয়েতে আমি আর আম্মু রাজি হয়েছি। আর আজ আব্বুকে লুকিয়ে আম্মুকে বলে বের হই। হায়রে জীবন পুরোই প্যারাময়। যাই হোক, সামিয়া আমি আর আয়াস এসেছি একটা রেস্টুরেন্টে। আয়াস গিয়ে আমার আর ওর জন্য কোল্ড কফি আর আইসক্রিম অর্ডার করলো। আর সামিয়া কী কী খাবে সেটা যে অর্ডার করলো। তারপরে সে আমার পাশে বসলো। জিজু, আপনাদের কিন্তু জোশ মানিয়েছে। তা তো মানাতেই হবে, আমার বউ যে পরিমাণ সুন্দর। আর আমিও কি কম নাকি? আমার কাঁধে হাত দিয়ে আয়েশের হাত সরিয়ে দিলাম। এই ছেলে কি করে রে বাবা? দেখতে হবে না এটা কার্বন। আমার শালিকা কিন্তু কম নয়। হয়েছে, আর পাম দিতে হবে না। পাম না সত্যি। তো শালিকা বলো প্রেম টেম করো না? ছি ছি জিজু, কি যে বলেন না, আমি এখনো বাচ্চা। তুই বাচ্চা? হ্যাঁ, আমার চেয়েও প্রেম ভালোবাসা এসব নিয়ে তুই পিএইচডি করা। এই জন্যই তো আব্বু আম্মুর থেকে লুকিয়ে তোর আর ভাইয়ের দেখা করার ব্যবস্থা করিয়ে দিই। শালিকা কিন্তু আমাদের ভালোই উপকার করে। লামি বলো। এই উল্লুকটাকে ভালো করে বুঝিয়ে বলেন। আমার সাথে খুব বাজে বিহেভ করে। এই তুই কি বলি? ঠিকই তো বলেছি। হয়েছে, এবার থামো তোমরা। লামি, তুমি আমার এই মাসুম শালিকার উপর এমন অত্যাচার করো? নট ফেয়ার। আমার ওপরও এমন করবে? হ্যাঁ, ওর তাই তো তোমার চোখে পড়বে। আর আমাকে যে উল্লুক বললো তার বেলা সেটা কিছু বলবে না? ওই তো জিজু জানে কার দলে টানলে বেশি লাভ হবে। এরই মাঝে ওয়েটার খাবার নিয়ে আসে। সন্ধ্যায় পর বাড়ি ফিরতে দেখি বাড়ির পরিবেশ থমথমে। আম্মু আর আব্বু ড্রয়িং রুমে বসে আছে। আম্মু মুখ কালো করে বসে আছে। বুঝতে পারছিলাম না কি হয়েছে। আম্মু মন খারাপের কারণ কি দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে আব্বু আর আম্মুর মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আমাকে দেখেই আম্মু অসহায় ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? সবাই এত চুপচাপ কেন? কোথায় গিয়েছিলে তোমরা? আব্বু, আয়াস ভাইয়ার। সামিয়া এতটুকু বলতেই আব্বু ধমক দিয়ে উঠলেন। তোমাদের সাহস বেশি হয়েছে। কেন গিয়েছো তোমরা? ও কি আমাদের বাড়ির জামাই হয়েছে? তাহলে কেন গেলে? উত্তর দাও। লামি, আজকে থেকে তুমি আর আয়েশের সাথে কোনো যোগাযোগ করবে না। আমি ওখানে তোমাকে বিয়ে দেব না। কালকে ওদের ডাকবো। ওদের দেওয়া চেন আংটি যা যা দিয়েছে সব ফেরত দিয়ে দিবে। আব্বুর এ কথায় আমি জাস্ট বাকরুদ্ধ। আমার মাথা ঘুরছে। কি বলে আব্বু এসব? কেন বলে? আয়েশকে তো আব্বুই পছন্দ করলো। তাহলে ও কি কোনো ভুল করেছে? আমি ওকে ছাড়া থাকবো কিভাবে? আব্বু, কি হয়েছে? আয়েশ কি কোনো ভুল করেছে? আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। আব্বু কথাটা বলেই চলে গেল বাহিরে। আমার চোখের পানি টুপটুপ করে পড়ছে।
কেননা আব্বু যা বলে তা করেই ছাড়ে। তার উপর আমাদের কারো সাধ্য নেই কথা বলার। কিন্তু কেন বলল আব্বু এসব? আব্বু যেতেই আমি আম্মুর কাছে দৌড়ে গেলাম। আম্মু, কি হয়েছে? আব্বু এমন কেন বলল? বলো না কি হয়েছে। আপু, তুই শান্ত হ। আম্মু, তুমি বলো, আব্বু আয়েশ ভাইয়ের ওপর এত খেপেছে কেন? আয়েশের ওপর কোনো রাগ না, তোদের ফ্যামিলি অনেক এলোমেলো রে। আর তোর আব্বু চাচ্ছে সেখানে বিয়ে দিতে। আমার তো চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। সামিয়াই আম্মুকে সবটা ক্লিয়ার করে বলতে বলল। আম্মু, পুরো কাহিনীটা বলো তো। আম্মু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো। আয়েশ আর রাইসা আপন ভাই বোন না। মানে হলো, আয়েশের বাবা ওর মাকে ফেলে অন্য কাউকে নাকি বিয়ে করেছিল, পরে ডিভোর্স দিয়ে দেয়। তারপর আয়েশের মামারা বোনকে নিয়ে রাইসার আব্বুর কাছে বিয়ে দিয়েছিল। রাইসার মা রাইসাকে 6 মাস রেখেই মারা যায়। আর তখন আয়েশের মায়ের সাথে রায়হান শিকদারের বিয়ে হয়। এখানে বিয়ে হবার পর প্রথমে তো তারা মেনে নিতে চায়নি আয়েশকে, মানে রাইসার দাদুর বাড়ির লোকজন। তখন আয়াস 2-1 বছর নানুর বাড়ি থেকেছে মাকে ছাড়া। তারপর আয়েশের মায়ের জেদের কাছে হার মেনে রাইসার আব্বু রায়হান ভাই নিজের পরিবারের সাথে সম্পর্ক ভেঙে আয়েশকে নিজের ছেলের মতো করে বড় করে তোলে। এখন তোর আব্বুর কথা হলো, আয়েশের বাবারই ছিল এমন চরিত্র। তাহলে তার ছেলেও যে কখনো আমার মেয়েকে ফেলে অন্য কোথাও বিয়ে করবে না, এর কি কোনো মানে আছে? আম্মু, আয়েশ অমন না, সেটা তো আমরা বুঝছি মা, কিন্তু তোর আব্বুকে কেমনে বোঝাবো? তুমি বোঝাও আব্বুকে। এভাবে কি সম্পর্ক ভেঙে দেওয়া যায়? তোর আব্বু তো এখন বলছে, এমন জানলে কখনোই এ বিয়েতে হ্যাঁ বলতাম না। আর এঙ্গেজমেন্টে হয়েছে তাই কি, বিয়ে তো হয়নি। আম্মু, এটা কোনো কথা হলো? তুমি আপুর দিকে তাকিয়ে দেখো, আপুর কি অবস্থা। আয়াস ভাইয়া আর আপু দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। হুট করে বললেই তো হয় না, তাই না? তোদের বাপ কেমন একরোখা মানুষ জানিস না। আমি কি করব? আব্বু, কি ওদের জানিয়েছে বিয়ে ভেঙে দেবে? মনে হয় না এখনো বলেছে, তবে বলবে। আমি আর কিছু বললাম না, উঠে ঘরে চলে আসলাম। আমার আর এসব শুনতে একটুও ভালো লাগছে না। রুমে এসে দরজা লাগিয়ে অঝরে কাঁদতে লাগলাম। আমি এখন কি করব? আয়াস জানলেই বা কি করবে? ও কি মেনে নিতে পারবে ব্যাপারটা? এজন্যই কেউ সেদিন বলেছিল ওর জীবনের তিক্ততার পেছনে অনেক কষ্ট লুকিয়ে আছে। আমি তো বুঝতেই পারিনি ব্যাপারটা এরকম হবে। আমার তো এখন কিছুই ভালো লাগছে না। কিছুক্ষণ পর দেখি আয়েশের কল এসেছে। তাহলে কি ও কিছু জানতে পারলো? এখন কি হবে? ফোনটা বাজতে বাজতে কেটে গেল। আবার কল বেজে উঠল। এবার গলার স্বর পরিষ্কার করে ফোন ধরে কথা বলতে থাকলাম। হ্যালো। ফোন ধরছো না কেন? এমনি। তোমার ভয়েস এমন শোনা যাচ্ছে কেন? কি হয়েছে? কই, কিছু হয়নি তো। আমাকে ফাঁকি দিচ্ছ? তোমার কখন কি হয় আমি বুঝতে পারি না। তোমাকে তোমার থেকেও বেশি চিনেছি ম্যাডাম। সময়টা খুব কম হলেও তোমাকে যে এতটা সহজে এতটা আপন করতে পারবো কখনোই ভাবিনি। আয়াস, যদি কখনো তুমি আর আমি আলাদা হয়ে যাই, তুমি কি মেনে নিতে পারবে? আয়াস তাচ্ছিলের হাসি দিয়ে, তুমি কোন কথার ভিত্তিতে এটা বলছো আমি জানি। তুমি কি চাও সেটা বলো। মানে, তোমার আব্বু ফোন করেছিল, সে চায় না আমার মতো পালিত ছেলের সাথে তোমাকে বিয়ে দিতে। তুমিও কি তোমার আব্বুর সাথে একমত? আমার এবার সত্যি খুব কষ্ট হচ্ছে ওর কথায়। আবারও মন খারাপের মেঘগুলো জড়ো হয়ে ঝরতে লাগলো। ওকে যেমন হারাতে চায় না, আব্বুর কথাও তেমন ফেলতে পারি না। তবে এখন কি বলবো, আমারও কি করার আছে? আব্বুকে আমাকে হাতের পুতুল পেয়েছে। একবার বিয়ে দিতে চাপ দেয়, আবার ছেড়ে দিতে বলে। আমি মনে হয় আমার উত্তর পেয়ে গেছি। নীরবতায় সম্মতির লক্ষণ। তুমি তোমার আব্বুর কথায় রাখবে, তাই তো? ঠিক আছে, রাখছি। কালকে একটু দেখা করতে পারবে? আর দেখা করে কি করবে? যা শোনার সেটা তো শুনছই। তুমি তো মেনে নিতে পারবে না। সো এখানেই আমাদের কন্ট্যাক্ট শেষ। প্লিজ আয়াস, বাই। আয়াস বাই বলেই ফোনটা রেখে দিল। আমি এতবার ফোন দিলাম, সে কোনো মতেই ধরল না। বাঁচতে বাঁচতে একসময় ফোন বন্ধই করে দিল। আমার তখন যতটা কষ্ট হয়েছিল আব্বুর কথা শুনে, তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে আয়াসের এমন ব্যবহারে। আমি তো কোনো মতেই ওকে ছাড়তে পারবো না, আবার আব্বুর কথাও ফেলতে পারবো না। কী বা করবো আমি? যেভাবেই হোক আমার আয়েশের সাথে দেখা করতেই হবে। আজকে হয়তো সারা রাতই আমার চোখের পানি আমার বন্ধ হবে। মনের কষ্টগুলো নিবারণ করার ক্ষমতাগুলো একমাত্র তারই থাকে, যার জন্য মনের গহীনে কষ্টগুলো জড়ো হয়ে থাকে। আয়েশে দূর করতে পারত, কিন্তু সে তো দূর হতে চাইল না। আদৌ কি সে আমাকে ভালোবাসে? তাইলে এভাবে কষ্ট দিচ্ছে কেন? এতবার ডায়াল করছি, কিন্তু সেই এক বৃষ্টি মহিলার কণ্ঠই বারবার শুনতে হচ্ছে। আর ভালো লাগছে না আমার। আম্মু আর সামিয়া অনেকবার ডাকতে এসেছিল, কিন্তু আমি রেগে সবাইকে আসতে বারণ করেছি আমার রুমে। নিজের চুলগুলো এখন ছিঁড়িতে ইচ্ছে করছে। আচ্ছা, আয়েশও কি তাহলে আমার মতোই কষ্ট পাচ্ছে?
পাবে তো অবশ্যই। ও তো আমাকে নিজে থেকেও ভালোবাসে এখন। আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, আর কিছু ভাবতে পারছি না। বিকেলের দিকে একটা লেকের পাড়ে আমি আর আয়াস পাশাপাশি বসে আছি। অনেক কষ্টে আয়াসকে আমি দেখা করাতে রাজি করেছি। মানে আমার আম্মু আর সামিয়াই কথা বলে আয়াসকে ম্যানেজ করে। এই ছেলে তো বুঝতে জানি আমি কেন চুপ ছিলাম। আমার একটু চুপ থাকার জন্য যে এত এত শাস্তি দিবে জানলে কথার ঝুলে বসিয়ে দিতাম ওর কাছে। কালকেও ফোন না ধরায় সারা রাত কান্না করে চোখ মুখ ফুলে গেছে। আমার অবস্থা দেখে আম্মু আর থাকতে না পেরে আয়েশকে কল দেয় আমার সাথে দেখা করার জন্য। আয়েশ আর আমার আব্বু আমাকে অনেক সম্মান করে, যার কারণে আম্মু একবার বলাতে রাজি হয়ে যায়। আর যেহেতু আমাকে অনেক ভালোবাসে, আমি কালকে কান্না করেছি জন্য সে আমার সাথে কোনো কথা বলছে না। সামনের দিকে তাকিয়ে লেকের পানিতে ঢিল ছুড়ছে একটার পর একটা। আয়াস সরি, তুমি আমাকে বকো, বাট এভাবে চুপ থেকো না প্লিজ। আমি কিন্তু এখন আবার কান্না করব এমন করলে। করো, না করেছি কে? তুমি কি আমার অনুমতি নিয়ে কালকে কেঁদেছিলে? তাহলে আজকে এত ফর্মালিটি দেখাচ্ছ কেন? তুমি আর তোমার আব্বু তো আমাকে শেষ করতে উঠে পড়ে লেগেছ। কথাটা বলার সময় ওর ফর্সা নাকে ডগায় লাল রক্তিমাভা ফুটে উঠেছে। তাও সে আমার দিকে তাকাচ্ছে না, পানির দিকেই তাকিয়ে আছে। আমি কি কাঁদতে চেয়েছিলাম? তুমি তো ফোন অফ করে আমাকে বাধ্য করেছিলে। এ কথা বলাতেই আয়াস আমার দিকে রাগের দৃষ্টি নিক্ষেপ করলো। তোমাকে আমি মেরে ফেলবো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আয়াস। নিচের দিকে তাকিয়ে তোমার আব্বুকে ছাড়তে পারবে? আমি ওর দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে মন খারাপ করে বললাম, না। তোমার আব্বু তো তোমাকে আমার কাছে দিবে না। আমার বাবা খারাপ, আমার বংশ খারাপ, আমিও তো সেই বংশের ছেলে। সো সেই পরিপ্রেক্ষিতে আমিও খারাপ। তোমাকে রেখে অন্য কোথাও বিয়ে করব। লাস্টের কথাটা বলার সময় এবার আয়েশের চোখ মুখ লাল হয়ে গিয়েছে। আমার এখন ওর দিকে তাকাতেই ভয় লাগছে। তোমার আব্বু এ কথাটা বলল কিভাবে? আমি কিন্তু ওনাকে বাবা ডেকেছিলাম, আপন করেছিলাম তোমাদের সবাইকে। মানলাম আমার কুলাঙ্কার বাবা ভালো ছিল না, আমিও তাকে দেখতে পারি না। তোমাকে সেদিন বললাম না, সেরে যাবার কষ্ট আমি খুব কাছ থেকেই দেখেছি। হ্যাঁ, আমার মায়ের সেরে যাবার কষ্টের কথাই বলছিলাম, যেটা আমি কখনো সহ্য করতে পারিনি। ওই লোককে তো একদিন একদিন আমার মায়ের পায়ের কাছে আসতেই হবে। সেদিন আমি ওই খারাপ লোকটাকে বোঝাবো আমি কি জিনিস। আর তোমার আব্বু কি বলল? আসলে আব্বু হয়েছে, তোমার আব্বুর আর সাফাই গাইতে হবে না। আমি ওনাকে যা চেনার চিনিছি। তুমি এখন বলো তুমি কি চাও? যদি বলো আব্বুর কথায় আমাকে ছেড়ে দিবে, বিশ্বাস করো লামি, জীবনে আয়েশে শিকদার তোমার মুখোমুখি হবে না। তুমি আমাকে এখনো চিনতে পারোনি। আর যদি বলো তুমি আমাকে চাও, তাহলে তোমার আব্বু কেন দুনিয়ার কারো সাধ্য নেই আমার থেকে তোমাকে আলাদা করবে। তবে এক্ষেত্রে একটা কথা আছে, তোমার বাবা না চাইলে তোমাকে এক কাপড়ে আমার সাথে বের হতে আসতে হবে। জীবনেও আর আব্বুর সাথে যোগাযোগ করতে পারবে না। বলো রাজি? আমি আব্বুকে রাজি করিয়েই তোমার কাছে আসব। আয়াস, তোমার আব্বু মানবে না, আমি মানাবো যেভাবে হোক। সন্ধ্যায় আব্বু নাকি তোমাদের ডেকেছে, যাবে না? কেন ডেকেছে? আমার মা তোমাকে যে যে অলংকার দিয়েছে সেগুলো ফেরত দিতে। তোমার আব্বুকে আমাকে ভিখারি ভাবে? আয়াস, তুমি কিন্তু এবার বেশি বেশি বলছো। ভিখারি কেন ভাববে? বিয়ে ভেঙে দিতে চাইলে সাধারণত এসব ফেরতই দেয়, নিজের কাছে রাখে না। কিন্তু আমি তো তোমাকে এসব দেবই না, আব্বু হাজার বললেও না। আচ্ছা, যদি তোমার আব্বুকে রাজি করাতে না পারো, তাহলে আমার সাথে গিয়ে চলে আসতে পারবে চিরকালের জন্য। এখন আমি কি উত্তর দেব? এমন প্রশ্নের কি কোনো উত্তর হয়? আব্বু কি তাই কখনো ছাড়া সম্ভব? হ্যাঁ, হতে পারে আয়েশকে আমি ভালোবাসি, তাই বলে আব্বুকে কি আমি ভালোবাসি না? আব্বু তো আমাকে ছোট থেকে দিনরাত এক করে দিয়ে মানুষ করেছে, এভাবে কি তাকে ছাড়া যাবে? আয়েশ এসব উদ্ভট কথা কেন বলে? আচ্ছা, আয়েশকে যদি কখনো কেউ ওর মা ছাড়তে বলে, ও কি সেটা পারবে? তাহলে আমি কিভাবে আমার বাবা আমার ফ্যামিলি ছাড়বো? তাই বলে আমি আয়েশকে ওর ছাড়তে পারবো না। কিন্তু এই কথাগুলো আমার মুখে বলার সাধ্য নেই, তাই মনের কথাগুলো মনের মধ্যেই মাটি চাপা দিলাম। অন্যকে বলে এতক্ষণে দু চার কথা শুনিয়ে দিতাম, কিন্তু এই ব্যক্তির সাথে উত্তর দেওয়া মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। এই মেয়ে আবার সেই ভাবনার জগতে। এত ভেবে কি করো তুমি? কোন রাজকার্য উদ্ধার করো? আয়েশ তুড়ি বাজিয়ে কথাটা বলল, আর আমার ভাবনার অবসান ঘটিয়ে ওর দিকে তাকিয়ে আছি। আমি বুঝি না, এই বলার কি কখনোই আমার ভাবনা সহ্য হয় না? আমি সবসময় ভাবতেই ভালোবাসি, এর মতো শান্তি আর কিছুতে নেই। নাও পাওয়া জিনিসের কথাও ভেবে সুখ আসে। লামি, আমি কিন্তু এখন ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেব তোমাকে। স্টুপিড, চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? আমাকে কি তোমার আর আব্বুর মানুষ বলে মনে হয় না? যখন যা ইচ্ছা তাই করো তোমরা। সবসময় তুমি আব্বুকে কেন টানো? তো কি করব, তোমার আব্বুই তো। একদম চুপ। আব্বুকে নিয়ে আর একটা কথা বলবে না আয়াস।
কিছুটা চিল্লিয়ে। আমাকে রেগে যেতে দেখে আয়াস কিটকিট করে হাসে। ওর এই হাসি দেখে আমার আরও শরীর জ্বালা দিয়ে উঠল। আমি আসি আমার কষ্টে, আর এই ছেলে আমার সাথে ফাইজলামি করে। ওর পিঠে ধুম করে একটা কিল বসে দিতেই আমার হাত পেঁচিয়ে আমার পিঠে ধরল। বেশি সাহস, হাত কিন্তু ভেঙে দেব নেক্সট টাইম এমন করলে। আমাকে কিন্তু সামিয়া পাওনি। আয়েশ আমার হাত ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। তোমার বাপকে বলে দিও, তোমাকে বউ করে তো অবশ্যই 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 নিয়ে আসবো, যতই বিশ্বযুদ্ধ লাগুক না কেন। তারপর আমার শ্বশুর মশাই বুঝবে মেয়ের জামাই কী জিনিস। আমার কাছে থেকে আমার বউকে কেড়ে নিতে যেয়ে সে কত বড় অন্যায় করেছিল। হুঁ, এই মেয়ে, হুঁ কি মেরে ফেলো একদম। 19-20 বললে বাবাকে বলবে তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না মনে যেন থাকে। সন্ধ্যার পর শিকদার পরিবারের সবাই হাজির হয়েছে আমাদের বাসায়। রায়হান আঙ্কেল মানে আমার বর্তমান শ্বশুরের সাথে আমার আব্বু কথা বলছে, আর বাকি সবাইও হলরুমে চুপ করে বসে আছে। আমি, সামিয়া আর রাইসা আড়ালে সিঁড়িতে দাঁড়িয়ে আছি। রাইসা এসে আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ মন খারাপ করে বসেছিল। ও কোনো কিছুতেই আমার জায়গা অন্য কাউকে দিবে না। আমাকে ভাবি বলেছে মানে আমাকেই ভাবি হতে হবে। সে আর কিছুই জানে না, সব আমাকেই ম্যানেজ করতে হবে। ভাই বোন দুজনই ঠেটা, তাহলে আমি কিভাবে ম্যানেজ করব এটারা বুঝতে চাচ্ছি না। হঠাৎ করে হলরুমে আমার শ্বশুরের কণ্ঠ শুনতে পেলাম, ভাই পুরনো কথা তুলে আয়াস আর ওর মাকে কষ্ট দিবেন না। অতীত তো অতীতই, সবার জীবনে অতীত থাকে। ওদের ভাগ্য যা ছিল তাই হয়েছে, এতে তো আয়েশের কোনো দোষ নেই। ওর নিতান্তই মাসুম বাচ্চা ছিল তখন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার আয়াস ওর বাবার মতো হয়নি। ওকে আমি নিজ হাতে মানুষ করেছি। যতই সৎ বাবাই হই না কেন, আমি কখনো ওকে সৎ ছেলে হিসেবে দেখিনি। না রেণুকা আমার মেয়েকে সৎ ছেলে হিসেবে দেখেছে। আমি সবসময় মনে করতাম আয়াস আমার ছেলে, আমার এক ছেলে এক মেয়ে। ছেলে আমার বংশধর না হলেও কোনো অংশে কম না, আমার আদর্শে বড় হয়েছে, তাই ওর অমন হওয়ার সম্ভাবনা নেই। রায়হান শিকদার কথাগুলো একদমই বলে গেলেন। আয়াস নিজের দিকে তাকিয়ে আছে, আর রেণুকা শিকদার মানে আয়াসের মা লামির মায়ের পাশে বসে আছে। লামির মা আফসানা খন্দকার আর স্বামীর দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে আছে। স্বামীর মুখের বক্তব্য কী হবে সেটা জানতে লামির বাবা রাশেদ খন্দকার গলা খেগড়ে দিয়ে বলল, দেখেন ভাই, সবই বুঝলাম, কিন্তু এমন কিছু হলে কি আপনার ক্ষতি হবে নাকি আমার হবে? বাবা, আপনি কি এখন চাচ্ছেন বিয়ে ভেঙে দিতে? আয়াস, আমি কথা বলছি তো তুমি কেন বলছো? বাবার কথা শুনে আয়াস চুপ হয়ে গেল। রায়হান সাহেব আবার বলল, ক্ষতি হবে না সেটা গ্যারান্টি দিচ্ছি। আর বাইচান্স যদি কখনো এমনও হয় আপনি আমাকে যা শাস্তি দিবেন মাথা পেতে নেব, তাও 2 ছেলে মেয়ের জীবন এভাবে নষ্ট করবেন না ভাই, আমার রিকোয়েস্ট এটা। এতে জীবন নষ্ট হবার কি আছে? ওদের তো বিয়ে হয়নি, জাস্ট এঙ্গেজমেন্ট হয়েছে। আর এঙ্গেজমেন্ট হলেই কারো জীবন নষ্ট হয় না। আপনার ছেলেকে অন্য কোথাও বিয়ে দেবেন, আর আমার মেয়েকে আমি অন্য কোথাও। আফসানা বেগম তার স্বামীর দিকে এতক্ষণ আশা নিয়ে তাকিয়েছিল, কিন্তু স্বামীর এমন ব্যবহারে সে সন্তুষ্ট নয়। তাই নিজেই সেলিমের 2টার কথা ভেবে মুখ হলো। যদিও জানে তার একরোকা স্বামীর কোনো ভাবমূর্তি পরিবর্তন হবে না, তবুও চেষ্টা করলেন। ওগো, তুমি একটু ভেবে কথা বলো, ওদের তুমি আলাদা করো না। ওরা দুজন দুজনকে সত্যি ভালোবেসে ফেলেছে। আফসানা, তুমি চুপ করো। 2 মাসে কিসের ভালোবাসা হয়? এগুলোকে কোন ভালোবাসা বলে না, এগুলো হলো মোহ। আজ আছে কালই দেখবে এর কোনো মূল্য থাকবে না। মোহ কেটে গেলে আমার মেয়েটাকে দেখবে 2 দিন ছেড়ে দিবে। আয়েশা এতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রেখেছিল, কিন্তু রাশেদ সাহেবের এমন বক্তৃতায় আয়েশার নিজের রাগকে ধরে রাখতে পারল না। ওর রাগগুলো শিরা উপশিরা ভেদ করে কপালের রগ দুটো ফুলে উঠেছে। নিজেকে আর চুপ রাখতে পারল না। আপনি এগুলো কোন ধরনের ভিত্তিতে বলছেন? আপনার প্রবলেম আমাকে নিয়ে নাকি আমার কুলাঙ্কার বাপকে নিয়ে? বাপের দোষ থাকলেই তো যেটা ছেলের হবে, এই হাদিস আপনাকে কে দিয়েছে? আপনাদের মতো মানুষ ভালোবাসার মূল্য বুঝবে না, তারা শুধু নিজেদের ইগোটাকে বেশি প্রাধান্য দেয়। আর আপনাকে কে বলেছে 2 মাসে ভালোবাসা হয় না? 2 দিনেও ভালোবাসা হয় মিস্টার রাশেদ খন্দকার। ভালোবাসতে জানতে হয়, অনুভূতিগুলো বুঝতে বুঝতে হয়। কত দেখলাম সারা জীবন সংসার করে নিজের স্ত্রীকে ভালোবাসতে জানে না। এই আমার কুলাঙ্কার বাবাকেই দেখুন, সেও তো আমার মায়ের সাথে দীর্ঘদিন সংসার করেছিল। সে কি পেরেছে আমার মাকে ভালোবাসতে? তাহলে আপনি নিশ্চিত কিভাবে 2 মাসে ভালোবাসা হয় না? আপনার মেয়েকে ডাকুন, সে যদি আমাকে না চায় অন্য কারোর সাথে সুখী হন, তাহলে এই আয়া শিকদার মরে গেলেও কখনো আপনার বাড়ির চৌকাঠে পা দিবে না। ডাকুন আপনার মেয়েকে। এই ছেলে, তোমার সাহস তো কম না? তুমি আমার বাড়িতে এসে আমাকেই হুমকি ধামকি দিচ্ছ। এই 2 মাস যথেষ্ট পরিমাণে সম্মান করেছি, বাবা বলেও ডেকেছি, কিন্তু আপনার ব্যবহারে আজ আমি বাধ্য হচ্ছি। আমার মেয়েকে আমি যা বলবো ও তাই শুনবে।
দিব না বিয়ে তোমার সাথে, এতে যা করার করতে পারো। রেণুকা, আয়াস তুই বাহিরে যা। তোকে তোর বাবা চুপ থাকতে বলেছে না, তাও কেন কথা বলছিস? আমরা এখানে আছি তো। বড়দের মাঝে তোর থেকে কাজ নেই, তুই বাইরে গিয়ে দাঁড়া, আর নয়তো ছাদে যা। নিজেকে কোন হিসেবে মেয়ের বাবা বলে দাবি করেন? যে বাবা নিজের মেয়ের ভালোবাসা বোঝে না, অনুভূতি বোঝে না, কষ্ট বোঝে না, সে আবার কিসের বাবা? সরি ফর দ্যাট। আয়েশ কথাটা বলেই হলরুম থেকে চলে যেতে নেয়। ওপরে তাকিয়ে দেখে এক যুবতীর চোখ তার চোখে সীমাবদ্ধ, কিন্তু আজ যেন লামির চোখের মুগ্ধতা দেখেও রক্ত চোখে তাকিয়ে বাহিরে বের হয়ে গেল। আর পেছনে ফেলে গেল যুবকটির করুণ চাহনি, যা একসময় বালকটি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকত। হয়তো এটাই তাদের শেষ সাক্ষাৎ, আর কখনো নাও দেখা হতে পারে। কারণ আয়েশ তো সবার সামনে বলে গেল, আজকের হিসাব নিকাশ শেষ হলে যদি আশানুরূপ রেজাল্ট না আসে, তাহলে আর জীবনেও খন্দকার বাড়ির চৌকাট পেরোবে না, আর না লামির সামনে কখনো আসবে। আয়াস বাহিরে এসে গাড়ির সাথে হেলান দিয়ে সিগারেট ধরালো। তার মন আজ বিষাক্ত, তাই আজ বিষাক্ত কিছু যেন তার চাই। তাই তো দুই ঠোঁটের মাঝে সিগারেটের শেষাক্ত অংশটুকু চেপে ধরে টান দিল, আর এই বিষাক্ত ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে হাওয়ার তালে তালে বিলীন করলো। আচ্ছা, লামি যদি সত্যি ওর ভাগ্যে না থাকে, তাহলে তো হাজার চেষ্টা করেও ভাগ্য পরিবর্তন করার সামর্থ্য ওর নেই। আজকে লামির বাবার ডিসিশনের ওপরে নির্ভর করবে পরবর্তীতে সে আর লামির দেখা পাবে কিনা। আজকে যে লামির বাবার সাথে খারাপ আচরণ করে আসলো, এতে তো সে বেশি ক্রুদ্ধ হলো। যদি রেগে গিয়ে আয়াসের কথার ভিত্তিতে বিয়ে না দেয়, এটা নিয়ে অবশ্য আয়াস অনুশোচনা করছে না, কারণ ও জানে ও কখনো অনুচিত কথা বলে না। হলরুমের সিঁড়ির পথে দাঁড়িয়ে দেখলাম আব্বু নিউজ দেখছে টিভিতে। অনেক কষ্টে ভয়কে জয় করে আব্বুর সামনে গিয়ে দাঁড়ালাম। আব্বু টিভি বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, কি বলবে মামনি? এনিথিং রং? আমি আগে কখনো এভাবে একা আব্বুর সামনে এসে নিজের কোনো ইচ্ছের কথা সরাসরি জানাইনি। যখন যা প্রয়োজন হয়েছে আম্মুকে আব্বুর সামনে পাঠিয়েছে, আর নয়তো সামিয়াকে। কিন্তু এই ব্যাপারে তো আমাকে সরাসরি আলোচনা করতে হবে। একটা শেষ চেষ্টা করে দেখি। আমি আয়েশের ব্যাপারে কোনো কথা আব্বুর সামনে এখন পর্যন্ত বলিনি, বিয়ে ঠিক হবার পরেও না, আর আব্বু এমন বিগড়ে যাওয়াতেও না। তাহলে এখন কিভাবে বলবো? লজ্জা লাগছে, আবার ভয়ও করছে। এদিকে সাহেব আমার রেগে কথা বলা বন্ধ করে দিয়েছে। 20 দিন হলো। আমি এখন কি করব? আব্বু সেদিন ওদের সাফ সাফ জানিয়ে দিয়েছে, এরকম বেদব ছেলের সাথে আমাকে বিয়ে দেবে না। যতটুকু বা দিত, ওর বেদবির জন্য আরও পিছিয়ে গেছে। অনেক আকাশ পাতাল ভাবনার মাঝে আব্বু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমনভাবে তাকিয়ে আসো কেন? আমি জোরে জোরে কয়েকটা দম টেনে আব্বুকে বললাম, আব্বু, আমি আজকে ছাড়তে পারবো না। আব্বু কিছুক্ষণ আমার দিকে চোখ লাল করে তাকিয়েছিল। আব্বুর এমন দেখে সে কিছু বলার আগেই আমার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। আব্বু, প্লিজ এমনটা করো না। তুমি তো আমার বিয়ে আবার ঠিক করেছো, কিন্তু তুমি ভেবে বলো তো আব্বু, সেটা কি কখনোই সম্ভব? প্রথমে একবার এসে বললে আয়াস নামের এক ছেলের সাথে তোমার বিয়ে এসেছে, সব কিছু ঠিকঠাক হলে ওনারা সেদিনই আংটি পরিয়ে যাবে। আমি তেমন কিছু বলিনি। আবার এখন বলছো আয়াসকে ভুলে অন্য কাউকে বিয়ে করে নাও। আব্বু, আমি ওকে ছাড়া ভালো থাকবো না। ওর দিক না হয় নাইবা ভাবলে, কিন্তু আব্বু, আমার কথা একবার ভাবো। ও না হয় একটু উত্তেজিত হয়েছিল, তাই এমন করেছে। সব মানুষ কি সমান হয় আব্বু? আমার হাতে আঙ্গুলে 5 রকম তো মানুষ। তুমি কি শিওর দিয়ে দিতে পারবে যে তুমি সব দিক থেকে পারফেক্ট, অথবা আমি সব দিক থেকে পারফেক্ট? পারবে না আব্বু। আমি ওর থেকে হাসি খুশি থাকি সব সময়। এই 2 মাসেও আমাকে সত্যি অনেক ভালো রেখেছে। ও কোনোদিন আমার সাথে খারাপ আচরণ করেনি, বিশ্বাস করো। যদিও রাগটা একটু বেশি, কিন্তু মানুষ হিসেবে আয়াস খুব ভালো। আব্বু একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমার দিকে তাকিয়ে আমার কথার প্রত্যুত্তরে শুধু এটুকুই বলল, আমি যা বলবো তাই হবে মা। রনি ছেলেটা অনেক ভালো, ওর হাতে আমি তোমাকে তুলে দিতে চাই। তোমার রনির সাথে বিয়ে হবে, তুমি ওর সাথে সুখী হবে দেখে নিও। ও তোমাকে অনেক সুখে রাখবে, আমি কথা দিচ্ছি। যদি কখনো খারাপ কিছু হয়, তখন আমাকে শাস্তি দিও, আমি মাথা পেতে নিব সব। তুমি আমাকে বুঝছো না কেন আব্বু? আমার যে খুব কষ্ট আছে। ও ছাড়া আমি কিভাবে থাকবো? আয়াসী আমার জীবনে প্রথম, আর কখনো ভুলতে পারবো না। আব্বু প্লিজ কিছু একটা করো। রায়হান আঙ্কেলকে ফোন দাও। ছোটবেলা থেকে কোনোদিন তোমার আর আম্মুর অবাধ্য হয়নি, আজকেও পারবো না। তোমরাই কিছু করো প্লিজ। তুমি রায়হান আঙ্কেলকে কল দাও, আর না দিলে আমাকে পারমিশন দাও, আমি আয়েশদের বাড়ি যাই। আব্বু, আয়েশ আমার সাথে রাগ করেছে, আমার সাথে কোনো কথা বলছে না। আব্বুর পায়ের কাছে বসতেই আব্বু আমাকে উঠিয়ে নিজের পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, দেখো মামুনি, আমি সবই বুঝেছি। আমি তো আর অবুঝ না, তাই না? কিন্তু এই ব্যাপারটা অনেক এলোমেলো হয়েছে তোমার সাথে। আয়েশকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ও আমার সাথে বেয়াদবি করেছে। তুমি কি চাও এমন ছেলেকে বিয়ে করতে যে তোমার আব্বুকে অপমান করে? বলো।
আব্বু রাগের মাথায় বলেছে, ও আমাকে নিয়ে অনেক সিরিয়াস, তাই এমন বলেছে। প্লিজ তুমি ওর এই কথাটা মনে রেখো না। এই বিয়েটা শুধু তোমার আর আয়েশের হচ্ছে না লামি, হচ্ছে দুই ফ্যামিলির মিলবন্ধন। এই বিয়েটা হতে হলে আমাদের দুই পরিবারকে এক হতে হবে। সবাই যখন জানতে পারবে ওর ফ্যামিলির কথা, তখন আমি সবাইকে কি বলবো? তুমি জানো না আমি সমাজের মানগণ্য ব্যক্তি। আর আয়েশের সাথে বিয়ে হলে তোমার সাথে আমাদের দূরত্বটা বাড়তে থাকবে, কারণ সে বলেছে তোমাকে আমার কাছ থেকে নিয়ে নেবে আর কখনো আমাদের কাছে আসতে দিবে না এখানে। এটা কি কোনো বাবা মেনে নিতে পারে বলো? তুমি পারবে বাবাকে ভুলে যেতে? আমি আব্বুর কথায় চুপচাপ বসে কাঁদতে লাগলাম। আমার শেষ আশাটাও এবার শেষ হয়ে গেল। কান্না ছাড়া আর কোনো উপায় খুঁজে পেলাম না। সামিয়া এতক্ষণ হলরুমে সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল, আর ওর পাশে ছিল আম্মু। সামিয়া আব্বুর দিকে তাকিয়ে বলল, আব্বু আমার কিছু কথা আছে। আব্বু ভ্রুকুচকে তাকালো সামিয়ার দিকে। আমার কোনো গতিবেগ হলো না। আমি আব্বুর বুকে মাথা দিয়ে কাঁদছিলাম। সামিয়া আব্বুকে বলল, আব্বু এতদিন আমি আর আম্মু তোমার ভয়ে চুপ করেছিলাম, কিন্তু আজ আর থাকবো না। জানো আব্বু, আয়াস ভাইয়া আপুকে নিতে চেয়েছিল, কিন্তু আপু জানি আপুর জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে অনেক আগেই পালিয়ে যেত। কিন্তু আপু তোমাকে কারো কাছে ছোট করেনি কেন জানো? কারণ আপু তোমাকে কষ্ট দিতে চায় না। এমন করলে তো তুমি কষ্ট পেতে, তাই না? তাই ও নিজেকে শক্ত করেছে শুধু তোমাকে রাজি করানোর জন্য। সামিয়ার কথায় ভরসা পেয়ে এবার আম্মু মুখ খুলল, লামির আব্বু এতদিন তোমার জেদের কাছে হার মেনে চুপ ছিলাম, কিন্তু এখন আর পারলাম না। এতদিন মেয়েটা কষ্ট পেয়ে যাচ্ছে, তুমি কি একটাবারও দেখতে সেটা দেখতে না? মেয়েটা সারাদিন মন খারাপ করে থাকে, কষ্ট পাচ্ছে। আয়েশকে যথেষ্ট পরিমাণের ভালোবাসে আমি জানি, কিন্তু ও শুধু তোমার উপর রাগ করে লামিকে কাছে নিতে চেয়েছিল। আর তোমার মেয়ে তোমার কথা ভেবে তার কাছে জানি বলে ওকে শাস্তি দিচ্ছে, ওর সাথে কথা বলা বন্ধ করেছে। আয়াস কিন্তু প্রতিদিন আমার সাথে কথা ঠিকই বলে জানো, শুধু আমাদের মেয়ের সাথেই বলে না। আম্মুর কথায় আমি বেশ অবাক হয়ে তাকিয়ে আছি। কই আম্মু তো একবারও আমাকে বললো না আয়াসের সাথে কথা হয়। আর আয়াস, সে তো সেদিনের পর থেকে আমার সাথে কথাই বলেনি। আমি কখনো ভাবতে পারিনি আমি কোনো ছেলেকে এতটা ভালোবেসে ফেলবো। সেদিন আব্বু ওদের অনেক অপমান করেছে, তারপরও আয়াসের মা বোন সব হজম করে আমাকে মেনে নেবে। কিন্তু আয়াস কি নিজের অপমান সহ্য করে আমাকে কাছে টেনে নিবে? হয়তো না, তাই তো যোগাযোগ বন্ধ করেছে। তবে সেও যে আমার চেয়ে দ্বিগুণ কষ্ট পাচ্ছে এটা আমাকে রাইসা আর মামনি আমাকে ফোন করে বলেছে। সে নাকি ঠিকমতো খায় না, কারোর সাথে কথা বলে না, আগে বন্ধু বান্ধব নিয়ে থাকতো, এখন তো ঘরকোণে হয়ে গিয়েছে। মামনি ওর কষ্ট মেনে না নিয়েই আমাকে রিকোয়েস্ট করেছে আব্বুকে বোঝাতে। আর তাই আমি আব্বুকে আজ বলতে এসেছি, সামিয়া আব্বু তুমি ওদের এখন মেনে নিতে পারছো না, কিন্তু একবার ভেবে দেখো তো, এই সত্যি কথাটা যদি তুমি ওদের বিয়ের পর জানতে পারতে, তাহলে কি ডিভোর্স করে নিতে আব্বুকে? একটা বিয়ে ভাঙার মানে কি তুমি অবশ্যই আমার চেয়ে জানো। আর এটা যদি করতেও তুমি, তাহলে আপু কি করতো? তখন যদি নিজের কোনো ক্ষতি করে ফেলতো, তুমি কি করতে বলো তো? সামিয়া আম্মু দুজনই কাছে, আব্বু পুরো নির্বাক হয়ে গেছে। আজ সামিয়াকে এটা বলছে না তুমি ছোট মানুষ হয়ে এত বড় বড় কেন কথা বলছো? আব্বু সামিয়ার কথায় একটু চিল্লিয়ে বলে উঠল, থাম সামিয়া, আর বলিস না। আমি সহ্য করতে পারবো না ওর এমন কিছু হলে। হ্যাঁ তুমি সহ্য করতে পারবে না, তাহলে এমন কিছু করছো কেন? ওকে কষ্ট কেন দিচ্ছ? তুমি জানো না আমার মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে। তুমি শুধু তোমার জেদ নিয়ে বসে আছো, একটাবারও কারো কথাই ভাবছো না, না তোমার মেয়ের আর না ওই ছেলেটার। ওর কষ্টটা আমি বুঝতে পারি লামের মা, ও তো আমারও মেয়ে। তুমি যেমন ওর মা, আমি ওর বাবা। আয়াসকে ভালোবাসে আমি জানি, কিন্তু কতদিন সে ভালোবাসা থাকবে? যদি খারাপ হয়, আমি আয়াসকে আমার পছন্দ না। আরও কিভাবে আমাকে অপমান করলো দেখলে না তুমি লামের মা? ওর বাপের দোষ আছে, সেটা যদি ওর মাঝে প্রতিফলিত হয় তখন কি হবে? ওর এখনকার কষ্ট আমি সহ্য করতে পারলেও সারা জীবনের কষ্ট সহ্য করার ক্ষমতা নেই। সারা জীবন আমরা থাকবো না, তখন ওকে ছুঁড়ে ফেলে দেয়, তখন কি হবে আমার মেয়েটার? তাই ভালো কোনো ছেলের হাতে যদি ওকে তুলে দিতে পারি, আমি মরেও যেন শান্তি পাবো তখন। আম্মু তার ছেলের হাসি মুখে ফুটিয়ে বলল, একটা কথা না বললে আর চলছে না। তুমিও কিন্তু আমার বাবার সাথে কখনো ভালো ব্যবহার করনি। আমার বাবা আমাকে বিয়ে দিয়েছে পর থেকে প্রতি রাতে কেঁদে বালিশ ভিজাতো। কই আমার বাবা তো কখনো তোমার থেকে আমাকে আলাদা করতে চায়নি। বাবা মারা যাওয়ার আগে তোমার কাছে ক্ষমা চেয়েছিল তোমার মতো ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছি জন্য, কারণ সে জানে তুমি আমার বাবাকে সম্মান দিতে জানোই, আমার আবার কি সম্মান দিতে। তাও আমি আমার দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে নিয়েছিলাম। আম্মুর কথায় আব্বু চিৎকার করে উঠল, আফসানা তুমি কি বলতে চাচ্ছ? আম্মু ঠিকই বলেছি আব্বু, আমাদের বোঝ হবার পর থেকেই আমি আর আপু দেখেছি তুমি কখনো নানায়ের সাথে ভালো ব্যবহার করনি।
নানাই আমাদের বাসায় আসলে তুমি অপমান করে তাড়িয়ে দিয়েছ। আর আয়াস ভাই তো শুধু দুটো কথাই বলেছে, তা আপুকে তুমি তার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছো বলে। আফসানা ঠিকই করেছে। আমার মতে আয়েশ কোনো ভুল করেনি। কোনো ছেলে নিজের মায়ের অপমান সহ্য করবে বলতো? সবাই কি আর আমার মতো বোকা? বাবা মায়ের অপমান সহ্য করে মুখ বুজে থাকবে? কারে তো ধৈর্য শক্তি। আয়াসের অতীতে কি হয়েছে তা তুমি ওকে কেন দোষ দিচ্ছ? ওর মাকে কেন দোষ দিচ্ছ? আয়াসের মা তাও এসেছে। আমার যদি ছেলে থাকতো আর আমি যদি ছেলের হবু শ্বশুরবাড়ি থেকে এমন অপমানিত হতাম, জীবনও তো আর সে বাড়ির মুখোমুখি হতাম না। আমার মেয়ের আর তার ছেলের কথা ভেবে তাও রেণুকা ভাবি রাজি হয়েছে। এতে আমাদের ভাগ্য ভালো। আব্বু আম্মু কিন্তু ঠিকই বলেছে, শুধু শুধু কেউ কাউকে কথা শোনায় না। এখানে তোমার দোষ পুরোপুরি ছিল। তুমি আয়াস ভাইকে না বললে সে কখনোই তোমাকে এগুলো বলতো না। আয়াস ভাইয়া তোমাকে যথেষ্ট সম্মান করত। আমরা কখনো তোমার অবাধ্য হইনি। কিন্তু প্লিজ বাবা, এবার হচ্ছে তুমি রাজি না হলে আমি আর আম্মুকে আপুকে আয়াস ভাইয়ার হাতে তুলে দিয়ে আসবো। আব্বু কিছুক্ষণ থম মেরে বসেছিল, হয়তো আম্মুর আর সামিয়ার বলা কথাগুলোই ভাবছে। হঠাৎ বলে উঠল, আমার বিরুদ্ধে তোমাদের এত অভিযোগ? আমি এতটা খারাপ মানুষ? কখনো ভাবিনি মেয়েদের সুখের কাটা হয়ে দাঁড়াবো। লামি সোনা, আমাকে ক্ষমা করে দে মা। আমিও তো আয়াসকে পুরোপুরিভাবে মেনে নিতে পারবো না, তবে আমি চেষ্টা করব। লামির আম্মু তুমি আয়াসকে ফোন দাও, ওদেরকে আসতে বলো। আব্বুর কথায় মনে হচ্ছে এখন আমার প্রাণ ফিরে এসেছে। আমি দৌড়ে আম্মুর রুমে গিয়ে আম্মুর ফোন নিয়ে নিচে এনে আয়াসের নাম্বারে ডায়াল করে আমি কল দিলাম, কারণ আমার নাম্বার সে ব্লক লিস্টে রেখেছে। কিন্তু এ কি, আয়াসের ফোন বন্ধ কেন? আবার ডায়াল করলাম, এবারও বন্ধ। এবার আমার ফোন থেকে আন্টিকে দিলাম, তার ফোনও বন্ধ। কোনো উপায় না পেয়ে রাইসাকে ফোন দিলাম, ওর ফোনে রিং যাচ্ছে কিন্তু কেউ ধরছে না। এখন আমার মনে ভয় ঢুকে গেল, ওর কিছু হয়ে গেল না তো। আমি আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু ওর ফোন তো সুইচ অফ দেখাচ্ছে, ওর আম্মুরও এমনকি রাইসারও। তুমি পারমিশন দিলে আমি আম্মুকে নিয়ে ওর কাছে যাব আব্বু। আমিও যাব তোমাদের সাথে, আমরা সবাই আজ শিকদার বাড়ি যাব। আমি যেহেতু ভুল করেছি তাই আমি আমার ভুল সংশোধন করব। তারপর আম্মু বোরখা পরে নিল আর আব্বু রুমে গিয়ে পাঞ্জাবি পরে নিল। আমরা আর সামিয়ার জামা চেঞ্জ করতে হবে না, এটা পরেই যাওয়া যাবে। আর আমার এখন এসব ভালো লাগছে না, তাই চলে গেলাম অমনি। গাড়ি চলছে নিজের গতিতে, কিন্তু আমি মনে শান্তি পাচ্ছি না। আমার শুধু একটাই ভয় হচ্ছে, ও যদি কিছু করে বসে। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু আমার খুব ভয় লাগছে। তবুও যে এত কিছুর পর আব্বু রাজি হয়েছে এটাই অনেক। এখন আয়াস ঠিকঠাক থাকলেই হলো। আর ভাবতে ভালো লাগছে না এত সব, নিজেকে পাগল পাগল লাগছে। আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু ওর যদি কিছু হয়ে যায়? ওর কিচ্ছু হবে না, আল্লাহর উপর ভরসা রাখ। আয়াস টিনেজার না যে এমন কিছু করে বসবে। আম্মুর শ্যামলা বর্ণের চেহারা আরও কালো হয়ে উঠেছে। খুব খারাপও লাগছে আব্বুর জন্য। আজকে আম্মু অনেক কিছু বলেছে আব্বুকে, হয়তো আব্বু মেনে নিতে পারেনি আম্মুর কথাগুলো। অবশেষে 1.5 ঘন্টা পর আয়াসদের বাড়িতে পৌঁছে গেলাম। আমি আগেই বাড়ির ভেতরে গেলাম। মামুনি দরজা খুলে আমাকে দেখে বেশ অবাক হলেন। রেণুকা তুমি? মামুনি, আয়াস। আয়াস ঠিক আছে? মামুনি আমার কথায় মিষ্টি করে হেসে বলল, একা এসেছো? না, সবাই এসেছে। আয়াস ভেতরে ওর রুমে আছে, যাও। একদম লাস্টের রুমটা ওর। আমি মামুনির কথা দৌড়ে আয়াসের রুমে গেলাম। আয়াস আমাকে দেখে অবাক হয়েছে ঠিকই, কিন্তু খুশিতে ওর চোখে পানিও এসেছে। কিন্তু ওকে দেখে আমি সন্তুষ্ট হতে পারলাম না। কেমন চেহারা হয়েছে, গোবদারে জ্বালিয়েছে, একেবারে বিশ্রী অবস্থা। অনেকটা শুকিয়েও গিয়েছে। ওর সাথে আর যোগাযোগ নেই করে দিনের মতো হতে চলল। এ কি হাল করেছো নিজের? আয়াস প্রত্যুত্তরে শুধু হাসলো। ফোন সুইচ অফ করেছো কেন? আমাকে কি মানুষ বলে মনে হয় না তোমার? কতবার ফোন করেছি, আজ 20টা দিন হলো কল করে যাচ্ছি, কিন্তু প্রতিবার ফোন বন্ধ পাচ্ছি। ফোনের সিম তো খুলে রেখেছি আর ফোন ফেলে দিয়েছি। ভালো করেছো। আয়াস এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে হঠাৎ আমার হাতের দিকে তাকিয়ে বলল, তোমার হাতে কি হয়েছে? তুমি ফোন ধরনি দেখে আমি ব্লেড দিয়ে ফ্যাস দিয়েছিলাম। এবার আয়াস আমার থেকে সরে দাঁড়ালো। এতক্ষণের হাসি এবার ওর মুখে বিলীন হয়ে গেল। মনে হচ্ছে আমি খুব বড় অপরাধ করে ফেলেছি। আয়াস মুখে গম্ভীরতা এনে বলল, কেন? তুমি কি আমার হাতের মার খেতে চাও লামি? খুব সাহস বেড়েছে তোমার, তাই না? এত সাহস কে দিয়েছে? কোন সাহসে এই কাজ করলে তুমি? সরি। একা এসেছো? না, সবাই এসেছে। তাহলে এখন সবার কাছে যাও, আমি একা থাকবো। বললাম তো সরি, আর কখনো এমন হবে না। কিছু বলে না। আয়াস প্লিজ, সরি। এ কথা বলাতেই আয়াস আমার হাত খামচি দিয়ে ধরে দিল। দাঁত বসিয়ে এক কামড়। ব্যথায় আমার চোখ লাল হয়ে উঠল। আয়াসেরও সেম লাল হয়েছে। আহ, লাগছে।
কিছু বললাম না। আমারও লাগছে জানো, তুমি জাস্ট আমার ব্যথাটা অনুভব করলাম। তুমি আর কখনো এমন করে আমাকে কষ্ট দিবে না তাইলে, বলেই আয়াসকে জড়িয়ে ধরলাম। আর এত এত আশা এবার পূরণ হবে, কিন্তু আয়াস আমাকে এক সেকেন্ডের জন্য জড়িয়ে ধরল না। আয়াস, তোমাকে বলেছিলাম না আমি আমার আব্বুকে রাজি করিয়েই তোমার কাছে আসব। রাজি হয়েছে? আমি জানি। অবাক হয়ে ওর দিকে তাকালাম। ও তো বাহিরে বেরি হয়নি, তাহলে জানলো কি করে? আর আমাদের বাসার কথা তো ওর জানার পসিবল না। ও কি সত্যি সত্যি ম্যাজিক জানে? তুমি কিভাবে জানলে? মুচকি এসে, তোমাকে আশা দেখেই বুঝেছি। আমার বউ কামাল করেই এখানে এসেছে, নইলে শ্বশুর ফিট মারতো এতক্ষণে। চুপ ফাজিল, আমি কিছু করিনি। যা করার আম্মু আর রাইসাই করেছে। তারপর একে একে সব ঘটনা আয়াসকে খুলে বললাম। এদিকে ড্রয়িং রুমে লামির আব্বু হাত জোর করে বললেন, ভাই আমাকে মাফ করে দিবেন। আমি আমার ইগোর জন্য ওদের আলাদা করতে চেয়েছিলাম। আসলে দোষ মূলত আমারই। আয়াস যেটা করেছে আমি ঠিক তাই করতাম। আর অতীত তো অতীতই, এতে কারো হাত থাকে না। সেদিন আপনাদের অনেক কথা শুনিয়েছি, সব কিছুর জন্য সরি। প্লিজ কিছু মনে করবেন না। আয়াসের আব্বু হেসে বলল, আরে ভাই কি বলছেন এসব? যা হবার হয়ে গেছে, বাদ দেন। সব ঠিক হয়েছে, এটাই অনেক কিছু। আমি জানতাম আপনি ওদের ঠিক মেনে নেবেন। মিষ্টি করে হেসে, এবার আমার ছেলের মুখে হাসি ফুটবে। তবে ছেলে এতদিন অনেক কষ্ট পেয়েছে, তার জন্য অনেক টেনশনে ছিলাম। এবার কিছুটা রেহাই পেলাম আমরা। আমি আর আয়াস ড্রয়িং রুমে যেতেই আয়াস আব্বুর কাছে গেলেন। বাবা সরি, আসলে আমার রাগ উঠলে আমি কিছু মানি না, তাই আপনাকে অতগুলো কথা বলেছিলাম। বাবা ও কথা বলে আর লজ্জা দিও না আমাকে। যা হয়েছে তার জন্য আমিও সরি। আসলে ভুল সব আমারই হয়েছে। আমি আজ লামিকে দিতে এসেছি, তুমি আর রেগে থেকো না ওর ওপর। আমি আপনার কাছে অনেক ঋণী হয়ে গেলাম বাবা। রাইসা এবার এগিয়ে এলো। ভাবি তুমিও এসেছো? কি অবস্থা করেছো নিজের, সাথে আবার ভাইয়েরও। আমি হেসে রাইসাকে জড়িয়ে ধরলাম। সামিয়াও আমার কাছে আসলো। এখন তো আপুকে আমি আর পাবো না, তোমার কাছেই আসবে। কি হিংসে লাগে আমাকে। আমি আর সামিয়ার রাইসার কথাই হেসে ফেললাম। রাতে অনেক জোরাজোরি করে ডিনারের ব্যবস্থা করেছে মামুনি। একটু পরেই আমরা বাসায় চলে যাব। তাই আমি, সামিয়া আর রাইসা ওদের বাসার ছাদে এসেছি। বিয়ের আগে শ্বশুরবাড়িতে এমন ঘুরে ঘুরে দেখার সৌভাগ্য কজনের বা হয়। আমার হয়েছে। আমরা আড্ডা দিচ্ছিলাম তিনজন মিলে। হঠাৎই ঝড়ের বেগে আয়াস আসলো। আমার পাশে রাইসা ছিল, ওকে সরিয়ে দিয়ে আমার পাশে দাঁড়ালো। হেই পেতনির দল, কি ফাজিল ছেলে এটা, আমাকেও ছাড়লো না। রাইসা তো মারতে লাগলো। সামিয়া ধন্যবাদ, তুমি আর আমার শাশুড়ি মা আমার জন্য অনেক করেছো। তেমন কিছুই করিনি, জাস্ট আব্বুকে বুঝিয়েছি, এটাই আমার জন্য অনেক। থ্যাঙ্কস দিয়ে শুধু পেট ভরবে না জিজো, কি চাই শালিকার? কালকে ট্রিট দিবেন, সেটা তো প্রায়ই দেই। ভাইয়া তুমি আমাকে রেখে ওদের নিয়ে যাও। বনে থেকে এখন বউ, শালিকা বড় হলো তোমার কাছে। আমরা একটা লেকের পাড়ে বসে বড় গাছের নিচে দুই কপত কপতে বসে সময় কাটাচ্ছি। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে তোমাকে জয় করলাম। তুমি আর কখনো নিজের ক্ষতি করে আমাকে কষ্ট দিবে না, মনে থাকে যেন। দিব? রাগে চোখে তাকিয়ে? তাহলে কিন্তু খুন করে ফেলবো তোমাকে। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আর কখনো কাঁদবে তো? তোমার একদিন কি আমার একদিন? আচ্ছা ঠিক আছে, কাঁদবো না। কালকে আমার আর আয়াসের বিয়ের অনুষ্ঠান শুরু হবে। অবশেষে অনেক বাধা বিপত্তি পেরিয়ে কাল থেকে আমরা নতুন জীবন গড়ব। তাই আয়াসের ইচ্ছা বিয়ের আগে একবার একসাথে দুজন সময় কাটাবো। বিয়ের পরে তো বিবাহিত হয়ে যাব। তাই আজ দেখা করতে এসেছি। আমার বাড়ি ভর্তি মেহমান, আমার সব আত্মীয় স্বজনরা এসেছে। এদিকে আয়াসের ডাকে না আসলে আবার শাস্তি দিবে, তাই আদিবাকে চুপ করে বলে এসেছি। সাহেব আজ আমাকে গান শোনাবে, তাই গিটারও সাথে নিয়ে এসেছে। কই, তুমি নাকি গান শোনাবে? তার আগে একটু ভালোভাবে দেখতে দাও। আজই শেষ প্রেমিকা হিসেবে দেখছি, কাল থেকে তো বউ হবে। সত্যি সত্যি বউ? আজাইরা গান শোনাও। ওকে বাবা। তবে আমি একা না, তুমিও সাথে বলবে। এটা আমার অনেক দিনের ইচ্ছে। আমি পারি না, তুমি পারো। তুমি জানো? সামিয়া বলেছে। এই মেয়ে দেখি আমার সব গোপন তথ্য ফাঁস করে দেয়। হেসে বলল, এর জন্য কিন্তু মাইনেও পায়। মানে? সে আর না বলে। তুমি ওকে বকবে তাহলে? বাদ দাও, এখন গান শুরু করো। আগে তুমি, তারপর আমি। আমি একটা তৃপ্তির শ্বাস ছেড়ে গাইতে শুরু করলাম। কিছু কথার পিঠে কথা, তুমি ছুঁয়ে দিলেই মুখরতা। হাসি বিনিময় চোখে চোখে মনে মনে রয় ব্যাকুলতা। আয়াস আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে।
আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপকথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপকথার জগতে তুমি চিরসাথী আমার জীবনের এই পথে। কোথাও ফুটেছে ফুল, কোথাও ঝরেছে তারা, কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। কোনো এক রূপকথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপকথার জগতে তুমি চিরসাথী আমার জীবনের এই পথে। সমাপ্ত।